হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে আমরা মেনলি তোমাদের যে পেজ নাম্বার 73 আছে অঙ্কের, সেই 73 নাম্বার পাতা নিয়ে আজকে সলিউশন করব। আজকের যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেখো এখানে রয়েছে এবং 73 নাম্বার পেজ নিয়ে সলিউশন করব। আগের যে ভিডিওটা ছিল সেখানে আমরা একদম ম্যাথসের ফার্স্ট সেটটা করেছিলাম, আজকে আমাদের সেকেন্ড সেট। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকদিন তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ এভাবে দিতে টোটাল টেস্ট পেপার খতম করে দেবো। ঠিক আছে, তো চলো এখন আমরা প্রথম কোশ্চেনে চলে আসি। ডাইরেক্ট কোশ্চেনে আসবো, বেশি কথা বলবো না, কথা বললে টাইম ওয়েস্ট হবে, ভিডিও লেন্থ বড় হবে এবং তোমাদের হাতে এখন মাধ্যমিকের যেহেতু সামনে পরীক্ষা, হাতে টাইম নেই, বেশি আর কি ফাজলামো মারবো না, ডাইরেক্ট কোশ্চেন করবো। ঠিক আছে, চলো কি বলছে বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে জিজ্ঞাসা করেছে। প্রথমে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে হবে যে সরল সুদে মূলধন দ্বিগুণ কখন হয়। যখন সরল সুদ মনে করো তুমি মূলধন দ্বিগুণ তখন হয়, মনে করো তুমি ব্যাংকে গেছো, ব্যাংকে গিয়ে তুমি 100 টাকা রেখেছো, সেই 100 টাকাটা 3 গুণ হয়ে যাবে, মানে 300 টাকা হয়ে যাবে। এটা কখন হবে? যখন ওর ওপর 200 টাকা সুদ অ্যাড হবে। যখন ওর ওপর 200 টাকা সুদ অ্যাড হবে, অর্থাৎ আসল টাকার উপর সুদ অ্যাড করলে তখন সেই টাকাটা 3 গুণ বা 4 গুণ এত গুণ হয়। তাহলে কি বললাম, একটা টাকা 3 গুণ বা 4 গুণ কখন হয়? যখন আসল টাকার উপরে তুমি সুদ অ্যাড করবে। আসল টাকার উপরে তুমি সুদ অ্যাড করবে, তখন আসল আর সুদ মিলে তখন কি হয়ে যাবে, সুদ আসল তৈরি হবে এবং টাকাটা 3 গুণ হবে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে এবার আমরা এখানটাতে তাহলে একটা কাজ করছি, তাহলে আমাদেরকে জানতে হবে যে আসল টাকার সঙ্গে যখন এখানে কি হবে, আসল টাকার সঙ্গে যখন সুদ অ্যাড হবে, অর্থাৎ সুদ আর আসল যখন অ্যাড হবে, তখন যে আসল টাকা ছিল সেই আসল টাকাটা কি হয়ে যাবে, আসল টাকাটা তখন 3 গুণ হয়ে যাবে। এটাই হয়। নর্মালি তুমি আসল টাকা 100 টাকা রেখেছো, এমনি তো সেটা 3 গুণ হবে না। নিশ্চয়ই যেটা আসল টাকা ছিল তার সাথে নিশ্চয়ই কিছু না কিছু সুদ অ্যাড হয়েছে, সেটার কারণে যে আসল টাকা ছিল সেই টাকাটা 3 গুণ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। এবার তোমরা আসল টাকাকে কোন লেটার দিয়ে ধরা হয়, সুদকে কি দিয়ে ধরা হয় সেগুলো তুমি জানো। যেমন আসল টাকাকে পি দিয়ে ধরা হয়। সুদ মানে আই, তার ফর্মুলা তুমি জানো, পি আর টি বাই হচ্ছে 100। আচ্ছা, আসল টাকাটা কত টাকা, পি মেনেছি, ইন্টু আছে 3, তাহলে ইন্টু 3 লিখলাম। তাহলে এখানটাতে কত হচ্ছে, এখানটাতে দেখো 3p তৈরি হচ্ছে, 3p, আর এখানে একটা প্লাস পি আছে, ওইদিকে নিয়ে গেলে মাইনাস পি হয়ে যাবে। তাহলে এখানটাতে থাকবে পি আর টি বাই হচ্ছে 100, এখানটাতে থাকছে কত, এখানে থাকছে 3p, আর এখানে থাকা প্লাস পিটা ওইদিকে চলে যাবে, তো মাইনাস পি হবে। 3p থেকে পি বাদ যাবে, 2p চলবে। তাহলে এখানটা থাকবে পি আর টি বাই 100, আর এই জায়গাতে থাকছে কত, 2p থাকছে। এবার পি আর পি যদি কেটে ফেলি, তাহলে আর টি বাই 100 ইজ ইকুয়াল টু 2। এবার 100 টাকা ওইদিকে গুণ করে দাও, তাহলে পরে থাকবে আর ইন্টু টি, 100 গিয়ে 2 এর সাথে গুণ হয়ে গিয়ে 200 তৈরি করে দেবে। আচ্ছা, স্মল আর মানে হচ্ছে সুদের হার, যেটার মান 6.14% দিয়েছে। দেখে নাও, এইদিকে তাকাও, সুদ হার 6.14% কি দিয়েছে, সুদের হার দিয়েছে। তাহলে আমরা একটা কাজ করছি, আর এর মান তো আমাদেরকে বলে দিয়েছে 6.14%, তো এটাকে যদি লসাগু করো তাহলে 4 6 24 আর 1 25, 25/4 হবে, এত পার্সেন্ট হবে। 6.14% মানে আর এর মান 25/4%। তো আর এর জায়গাতে আমরা 25/4 লিখবো। তাহলে আমরা যদি এখানটাতে লিখি, সেটা আর এর জায়গাতে লিখি হচ্ছে 25/4 ইন্টু টাইমটাকে টি লিখলাম, আর সময়টাকে এই যে 200 যেটা রয়েছে সেটাকে না একটু ভেঙে লিখছি, 100 ইন্টু 2 এরকম ভাবেই লিখছি। তো 2 ইন্টু 100 তো করেছি, তাই জন্য 200 হয়েছে। 200 টাকা জাস্ট খালি 100 ইন্টু 2 তে ভেঙে লিখছি। তুমি চাইলে এই 100 টাকে 2 এর সাথে গুণ করে এখানে ডাইরেক্ট 200 না লিখে তুমি এই 100 টাকে যেহেতু 2 এর সাথে গুণ করছো, এটাকে 2 ইন্টু 100 এরকম আকারেও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে কি হচ্ছে, 25 আর 100 কেটে যাবে, এখানে 4 থাকবে, আর এইখানে থাকা 4টা গিয়ে পাশে গুণ হবে, তাহলে আলটিমেট আনসার 32 হবে। টি ইজ ইকুয়াল টু যেটা হবে, এখানে থাকা 4টা গিয়ে ওখানে গুণ হবে, এখানে 4 দুগুণে 8 তৈরি হয়েছে, আর নিচে থাকা 4টা গিয়ে গুণ হবে, 4 8 32 তৈরি হবে। তাই টাইমটা কত চলে আসবে, টাইমটা চলে আসবে হচ্ছে 32 ইয়ার্স, অর্থাৎ 32 বছর হচ্ছে টাইম চলে আসবে। নিচে থাকা 4টা গিয়ে যখনই এই সাইডে গুণ হবে, তখন 4 দুগুণে 8 আর এই নিচের একটা 4, 4 দুগুণে 8 আর এই নিচের একটা 4, টোটাল 32 তৈরি হলো, 32 বছর তৈরি হলো। তাহলে কোন অপশনটা কারেক্ট এসছে, এখান থেকে দেখো কোন অপশনটা কারেক্ট। এখান থেকে যে অপশনটা কারেক্ট হচ্ছে সেটা হচ্ছে 32 বছর কোথায় আছে, অপশন ডি তে আছে। ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে ডি। আচ্ছা,
সেকেন্ড কোশ্চেনে চলে আসবো, x সমানুপাতিক y টু দি পাওয়ার 3/2 বলেছে, তাহলে y সমানুপাতিক কত? উল্টোটা হবে, 2/3 হবে। এটা সূচকের কনসেপ্ট তোমাকে জানতে লাগে। দেখো এখানটা দেখো, x সমানুপাতিক y টু দি পাওয়ার 3/2 বলে দিয়েছে। জানবে একটা জিনিস, কোন রাশির মাথায় যে সূচক থাকে ওটা যখন তুমি এই পার থেকে যখন এই পারে পাঠাও ওটা উল্টে বসে, ওটা উল্টে বসে। মানে এখানে যদি এটা 3/2 থাকে, এটা এপার থেকে এপারে আসলে এটা হয়ে যাবে এরকম, এটা 3/2 ছিল, উল্টে দাও মানে এটা 2/3 হয়ে যাবে, এত সমানুপাতিক y হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে কখনো কোন রাশির মাথা থেকে যদি 3/2 থাকে বা কিছু যাই থাকুক না কেন, এটাকে যখন এই পার থেকে পুরোটাকে যখন এপারে পাঠাবে, এটা 3/2 ছিল, এটা উল্টে যাবে গিয়ে এটা হয়ে যাবে 2/3 হয়ে যাবে। তাহলে ওয়াইটা কার সাথে সমানুপাতিক হলো? এক্স এর মাথায় 2/3 এর সাথে, যেটা আছে সেই অপশনটা কারেক্ট। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট? দেখো এখানে যে অপশনটা কারেক্ট সেটা হচ্ছে কোনটা? এক্স টু দি পাওয়ার 2/3, মানে হচ্ছে অপশন এ, এইটা কারেক্ট। এক্স টু দি পাওয়ার 2/3 এটা কারেক্ট অপশন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসবো হচ্ছে পরবর্তী প্রশ্নতে। কি বলছে? বলছে একটির বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। একটা বৃত্ত, সেই বৃত্তটার কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে একটা জ্যা রয়েছে যেটা হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে ছবি আঁকি। দেখো এখানে ছবি আঁকছি আমি। কি করলাম? এখানে একটা ছবি আঁকলাম, এই যে ছবিটাকে এঁকে নিলাম, এইটা একটা বৃত্ত আঁকলাম, দিস ইজ বৃত্ত। হাত দিয়ে দেখো কত সুন্দর বৃত্ত আঁকতে পারি। ঠিক আছে, তো এত সুন্দর বৃত্ত আঁকতে পারি। দেখো এখান থেকে একটা বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরত্বে, 15 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যা রয়েছে, এই যে জ্যা, এই যে একটা জ্যা রয়েছে। এই টোটাল জ্যাটার দৈর্ঘ্য কত? 16 সেন্টিমিটার। যখনই সেন্টার থেকে কোনো লম্বকে এই জ্যায়ের উপর আঁকা হবে, এটা যেহেতু টোটাল 16 সেন্টিমিটার আছে, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটারে ডিভাইড হবে, টোটাল 16 সেন্টিমিটার হবে। লিখে দিচ্ছি, এটা 8 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু 8 সেন্টিমিটার, এবং এখান থেকে স্টার্ট করে বাকিটা কত? বাকিটা হচ্ছে 8 সেন্টিমিটার। দুটো 8 8 এ ডিভাইড হয়, এটা 8, এটা 8, 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটারে ডিভাইড হয়। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যা আঁকা হয়েছে, যেটা এই টোটাল জ্যাটাকে 8 এবং 8 দুটো 8 8 সেন্টিমিটারে ডিভাইড করে। দেখো তাই করেছি এখানে, দেখো তাই বলা হয়েছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যা আঁকা হয়েছে যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ওই জ্যায়ের কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, সেটাও বার করা যাবে। এবার জিজ্ঞাসা করছে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরত্বে জ্যায়ের দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করেছে। ভালো কথা। আচ্ছা দেখো কি করে বার করব। এবার আমরা এখান থেকে একটা কাজ করছি, এখান থেকে আমরা একটা কাজ করছি। সবার আগে এই বৃত্তটার ব্যাসার্ধ কত সেটাকে ক্যালকুলেশন করছি। ব্যাসার্ধ কত ক্যালকুলেশন করছি। দেখো বৃত্তের সেন্টার থেকে স্টার্ট করে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আমাকে কি করব, দেখো ব্যাসার্ধ যদি আমি জেনে যাই তাহলে আমি সবকিছু এটা জেনে যাব। কি করে জানবো? দেখো এটা আমাদের লম্ব 15 আর এটা হচ্ছে আমাদের ভূমি 8, অতিভুজটা আমাদের বেরিয়ে যাবে। কি করে বেরোবে? দেখো আমাদের এখানটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম এ। এই ওপির মানটা আমরা বার করতে পারবো। ওপি ইজিক্যাল টু, ওপি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগ। লম্ব কোনটা? ও, এটা লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি, ভূমি কোনটা? এপিটা ভূমি, তাহলে হচ্ছে এপি তার স্কোয়ার তার যোগ ওপি তার স্কোয়ার, মানে হচ্ছে দেখো লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার কত? ও এটা লম্ব, লম্ব কত? লম্ব হচ্ছে 15, তাহলে এখানে লিখবো 15 তার হচ্ছে স্কোয়ার, আর এপি মানে হচ্ছে ভূমি, এপি হচ্ছে তোমার ভূমি, এই যে এপিটা ভূমি যেটার মান হচ্ছে 8, তাহলে 8 এর স্কোয়ার। তাহলে এখান থেকে ওপির স্কোয়ারের মান দাঁড়াচ্ছে দেখো 15 স্কোয়ার মানে 225 আর 64, 225 আর 64 দুটোকে যোগ করে দেখো 225 আর 64 মানে যোগ করে দেখবে, এটাকে 15 স্কোয়ার করলে 225 হবে, 8 স্কোয়ার 64 হবে, দুটো যোগ করে দেখবে 289 পাবে, 289। সেখান থেকে ওপি পাবে √289, তার মানে মান পাবে হচ্ছে 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার মান পাবে। কোনটার মান পাবে? ওপির মান পেলে। তাহলে ওপি কোনটা? এই ওপি, এই যে ওপি, এটার মাপ কত পাচ্ছ? 17 সেন্টিমিটার মাপ পাচ্ছ। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত আমি জেনে গেলাম। এবার আমাকে আবার দুটো ইনফরমেশন দিয়ে দিয়েছে। কি কি? একটা জ্যা বলে দিয়েছে যেটা 8 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, একটা জ্যা বলছে যেটা বৃত্তের সেন্টার থেকে কত সেন্টিমিটার দূরত্বে রয়েছে? 8 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। হয়ে গেল। আর বৃত্তটার ব্যাসার্ধও বলে দিয়েছে। কত ব্যাসার্ধ বলে দিয়েছে? ব্যাসার্ধ তো আমি বার করলাম এই মাত্র, ব্যাসার্ধ তো আমি বার করেছি এই মাত্র।
বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু আমি এই মাত্র বার করেছি, এই মাত্রই দেখো বৃত্তের ব্যাসার্ধ আমি এই মাত্র বার করেছি 17 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ বার করেছি 17 সেন্টিমিটার, আর বৃত্তের সেন্টার থেকে 8 সেন্টিমিটার দূরত্বে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছে। তাহলে দেখো এবার আমি কি করে বার করছি, দেখো বৃত্তের সেন্টার থেকে 8 সেন্টিমিটার দূরত্বে যে জ্যাটা তৈরি হবে, এই যে জ্যাটা, এই জ্যাটার মাপ কত জানতে চেয়েছে। তাহলে বৃত্তের সেন্টার থেকে 8 সেন্টিমিটার দূরত্বে এখানে জ্যা আছে, আর ব্যাসার্ধ হচ্ছে 17 সেন্টিমিটার। এইখানে ব্যাসার্ধ বার করেছিলাম না 17 সেন্টিমিটার, এখানেই তো ব্যাসার্ধ বার করেছিলাম 17 সেন্টিমিটার। তো বৃত্তের সেন্টার থেকে এটা ব্যাসার্ধ, তো এটা হচ্ছে 17 সেন্টিমিটার, এটা 8, এইটুকু জায়গা বার করব, ইজিলি ক্যালকুলেশন করা যাবে। দেখো এটাকে নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি হচ্ছে আমি বি, আর এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে সি। তাহলে দেখো এখন এটা অতিভুজের মতন দেখতে লাগছে, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তো আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ারকে যোগ করলেই অতিভুজের স্কোয়ার পাবো। বিসি মানে হচ্ছে ভূমি, ভূমি স্কোয়ার, ওবি মানে হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো আমরা এখানটাতে একটা কাজ করছি, দেখো আমাদের বিসিটা হচ্ছে ভূমি, তাহলে বিসি তার স্কোয়ার, ভূমি স্কোয়ার, প্লাস ওবিটা হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার, ওবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। তো ওসিটা অতিভুজ, ওসিটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে ওসি তার হচ্ছে স্কোয়ার। আমাদেরকে বিসি স্কোয়ারের মাপটা বার করতে লাগবে, তাহলে বিসি তার স্কোয়ার প্লাস ওবির মাপ, ও থেকে স্টার্ট করে বি, ওবির মাপ হচ্ছে 8, তাহলে 8 এর স্কোয়ার, আর ওসি, ও থেকে সি হচ্ছে 17 স্কোয়ার, তাহলে বিসি তার হচ্ছে স্কোয়ার ইজ ইকাল টু 17 স্কোয়ার মানে 289, আর 8 স্কোয়ার মানে ওপাশে চলে যাবে মানে হবে 64। তো বিয়োগ করে দেখো এটার মাপ দাঁড়াবে বোধহয় 225, 9 থেকে 4 বাদ যাবে 5, 8 থেকে 6 বাদ যাবে 2, 225। বিসি স্কোয়ারের মাপ কত দাঁড়ালো, 225 দাঁড়ালো। তাহলে শুধু বিসি কত, শুধু বিসি কত, শুধু বিসি হচ্ছে রুট আন্ডার 225 মানে হচ্ছে 15, 225 এর রুট করে দেখো 15 অ্যান্সার আসবে। তাহলে বিসির মাপ, এইটুকুর মাপ হচ্ছে আমাদের 15, তো এটুকু তো জ্যা না, জ্যা তো এইটুকু না, জ্যা তো এইটুকু না, জ্যা কইটুকু, জ্যা এখান থেকে স্টার্ট করে এই টোটালটা জ্যা, এই টোটালটা জ্যা। এখন এইটুকু পার্ট যদি 15 সেন্টিমিটার হয় তাহলে অবশ্যই এইটুকু আরো 15 সেন্টিমিটার হবে, এইটুকু তোমার আরো 15 সেন্টিমিটার হবে। যেমন এইটুকু যদি 8 সেন্টিমিটার হয় এটাও 8 সেন্টিমিটার, ঠিক সেরকম ভাবে এটুকু যদি 15 সেন্টিমিটার হয় সেটার এ পাশটাও 15 সেন্টিমিটার হবে। তো টোটাল জ্যায়ের দৈর্ঘ্য দাঁড়াবে 15 প্লাস 15, টোটাল দাঁড়াবে 30 সেন্টিমিটার। টোটাল জ্যায়ের দৈর্ঘ্য কত দাঁড়াবে, 15 প্লাস 15 অর্থাৎ 30 সেন্টিমিটার দাঁড়াবে। তাহলে জ্যায়ের কত মাপ আসবে, জ্যায়ের যে মাপটা আসবে সেটা আসবে 15 ইন্টু 2, অর্থাৎ আসবে কত, 30 সেন্টিমিটার হচ্ছে মাপ আসবে, 30 সেন্টিমিটার হচ্ছে মাপ আসবে। তাহলে আমরা এখানে কোন কোশ্চেনটা করলাম, আমি এখানে যে কোশ্চেনটা করিয়ে দিলাম সেটা হচ্ছে তোমাদের দেখে নাও, এখান থেকে কোন কোশ্চেনটা করালাম, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার কোন অপশনে রয়েছে, অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ তে রয়েছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ 60 ডিগ্রি আর ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল কত। দেখো ত্রিকোণমিতির কনসেপ্ট লাগবে এখানে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, ত্রিকোণমিতির কনসেপ্ট এখানটাতে আমাকে ইউজ করতে লাগবে। এই হচ্ছে একটা শঙ্কু, এই হচ্ছে একটা শঙ্কু, এই শঙ্কুর কি জানা আমাদের, এই শঙ্কুর কি জানা বলতো, এই শঙ্কুর হচ্ছে কোণটা জানা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এবার এইটুকু কোণ যদি আমি কেটে নিই, এই মাঝখান থেকে যদি আমি কেটে নিই, এই মাঝখান থেকে যদি আমি কেটে নিই, তাহলে এইটুকুর মাপ দাঁড়াবে হচ্ছে 30 ডিগ্রি। শুধু এইটুকুর মাপ, কইটুকুর মাপ 30 ডিগ্রি জানো, কইটুকুর মাপ 30 ডিগ্রি জানো, এখান থেকে স্টার্ট করে এইটুকুর মাপ 30 ডিগ্রি, এখান থেকে স্টার্ট করে এইটুকুর মাপ 30 ডিগ্রি, এখান থেকে স্টার্ট করে এইটুকুর মাপ হচ্ছে 30 ডিগ্রি, টোটাল কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি যদি অর্ধ শীর্ষ কোণের দিকে তাকাই, অর্ধ মানে এইটুকু যদি মাপি, এইটুকু যদি মাপি, এইটুকুর মাপ 30 ডিগ্রি হবে। ওরা পুরো শীর্ষ কোণটা দিয়েছে, আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, তাহলে ওটা 30 হবে। এটুকু তো বুদ্ধি আছে রে ভাই, পুরোটা 60, পুরোটা 60, তাহলে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, তাহলে সেটুকু 30 হবে কিনা। পুরো কোণটা 60 ডিগ্রি, দেখো এখানে বলা আছে শঙ্কুর শীর্ষ কোণ 60 ডিগ্রি, এটা পুরোটা। আমি যদি মাঝখান থেকে কেটে নিই তাহলে সেটা 30 ডিগ্রি হবে, এটুকু তো সেন্স আছে। মাঝখান থেকে লম্ব যাবে, মাঝখান থেকে যে লম্ব যাবে এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি হবে, সিম্পল গল্প। আচ্ছা এটার যে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এটার যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে, ব্যাসার্ধটা কত দিয়েছে, ব্যাসার্ধটা দিয়েছে দেখো, ব্যাসার্ধ দিয়েছে 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার দিয়েছে। তাহলে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা দিয়েছে 14 সেন্টিমিটার। আমাকে জানতে চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বার করবার জন্য আমাকে এই তির্যক উচ্চতা বার করতে হবে। এই যে তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতাটাকে বার করতে হবে, এলটাকে বার করতে হবে। এবার দেখো ত্রিকোণমিতির কনসেপ্ট, যেখানটাতে তুমি কোণ ধরো তার সামনের বাহুটা লম্ব হয়, এই জায়গাটাতে কোণ ধরেছো তাহলে তার সামনের বাহুটা লম্ব,
তাহলে সাইন এটা হচ্ছে তোমার লম্ব, আর এই যে মালটা, এই মালটা হচ্ছে তোমার অতিভুজ, এই মালটা তোমার হচ্ছে অতিভুজ, এই মালটা তোমার হচ্ছে অতিভুজ। তোমার লাগবে কি? তোমার লাগবে অতিভুজ, এটা লাগবে, আর তোমার লম্বটা তোমার জানা, অতিভুজ বাই লম্ব করলাম, তাহলে কোসেক আসবে। কোসেক কোন কোন ধরে কাজ করছে? 30 ডিগ্রির জায়গাটা ধরে কাজ করছে, তাহলে কোসেক 30 ডিগ্রি। আর একবার রিপিট করে দিচ্ছি, এই জায়গার কোনটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এই জায়গার কোনটাকে নিয়ে তুমি কাজ করছো? তুমি যে জায়গার কোনটাকে নিয়ে কাজ করছো সেটা হচ্ছে তোমার মেন কোণ। সেই মেন কোণের সাপেক্ষে তার যেটা সামনের বাহু হয় সেই বাহুটা লম্ব হয়। আর এই মালটা তো ত্রিভুজের অতিভুজ দেখেই বুঝতে পারছো, এটা তো অতিভুজ দেখেই বুঝতে পারছো। তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ। তুমি অতিভুজ বাই লম্ব করছো, তুমি এল কে লিখছো ওপরে, অতিভুজটাকে ওপরে লিখছো, আর লম্বটাকে তুমি নিচে লিখছো, তাই জন্য কোসেক লিখেছি। অনেক স্টুডেন্টরা কমেন্ট করবে স্যার সাইন লেখা হবে না, আমি আগে অতিভুজটাকে ওপরে লিখেছি, অতিভুজ ওপরে লিখেছি, লম্বটাকে নিচে লিখেছি, এল বাই 14 লিখেছি, তাই জন্য। এবার সিম্পল জিনিস, এখান থেকে এল বার করো। এল বার করলে কত হবে দেখো, 14টা কি গুণ হবে, 14 গুণ হলো কোসেক 30 ডিগ্রির মান হয় 2, তাহলে টোটাল মান আসবে 28, 14 দুগুণে 28 হয়, 28 আসবে। এটা আসলো, এটা হচ্ছে শঙ্কুটার তির্যক উচ্চতা। শঙ্কুটার তির্যক উচ্চতা কত আসলো? 28 সেন্টিমিটার। এবার আমাকে কোশ্চেনে যেটা বার করতে দিয়েছে কি দেখো, কোশ্চেনে বার করতে বলেছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল জানতে চাইছে, বক্রতলের ক্ষেত্রফল তো ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে না বক্রতলের ক্ষেত্রফল। এখান থেকে দেখো বক্রতলের ক্ষেত্রফল কত হয়, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল কি হবে দেখো, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল। পাই এর মান 22/7, রেডিয়াস, রেডিয়াস কত 14 সেন্টিমিটার, আর এল কত, এল মানে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা দেখো 28 বার করেছি, তো 28। তো 7 আর তোমার 14 কেটে দেবো, 2 থাকবে। তাহলে এখানে থাকছে 2 দুগুণে 44, 22 আর 44, 44 সাথে 8 এর গুণ, ঠিক আছে, 44 এর সাথে 28 এর গুণ। তো এখানে 22 দুগুণ হচ্ছে 44 আর তার সাথে 28 এর গুণ, ঠিক আছে, 44 আর 28 এর গুণ করো, যা হবে তাই হচ্ছে आंसर। 44 ইনটু হচ্ছে 28, 4 8 32 এর 2 হাতে থাকলো 3, 4 8 32 আর 3 35, তোমার হচ্ছে 44 দুগুণ হচ্ছে 88, তো 2 নামলো, 8 5 13, 3 নামলো, অর্থাৎ 1 নামলো, 8 3 11 আর 1 12, 1232 আসছে, ঠিক আছে, হ্যাঁ 1232 আসছে। 1232 কোথায় আছে দেখো, 1232 এর দিকে তাকাও, 1232, 1232, ওয়্যার ইজ 1232? অপশন বি তে আছে, অপশন বি, 1232 বর্গ সেন্টিমিটার, দিস ইজ দ্য অ্যান্সার, 1232 বর্গ সেন্টিমিটার, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নটাতে চলে আসবো, অর্থাৎ নেক্সট যে কোশ্চেনটা করছে কি বলছে, বলছে কোন বৃত্তের 44 সেন্টিমিটার দীর্ঘ একটি চাপ, চাপকে জেনে রাখবে এস দিয়ে লেখা হয়। চাপকে কি দিয়ে লেখা হয়? এস দিয়ে লেখা হয়, এস দিয়ে চাপটাকে লেখা হয়, চাপটাকে লেখা হয় এস দিয়ে। এস এর মান কত বলেছে? 44 সেন্টিমিটার, 44 সেন্টিমিটার। আচ্ছা নেক্সট বলছে বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওর ব্যাসার্ধ কত? একটা কথা বলে রাখি, বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে থিটার মানটা কত বলে দিয়েছে? 45 ডিগ্রি। এটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি এটা আসবে π/4, ঠিক আছে, 45 ডিগ্রি মানে π/4। আমাদেরকে ব্যাসার্ধ জানতে চেয়েছে, মানে আর কত সেটাকে আমাকে জানতে চাওয়া হয়েছে। ফর্মুলা হচ্ছে s = r থিটা, ফর্মুলা হচ্ছে s = r থিটা। s এর মান কত? s এর মান 44 বসালাম, আরটা আমি জানি না, থিটার মান কত? থিটার মান হচ্ছে তোমার কত? থিটার মান হচ্ছে π/4, থিটার মান কত? থিটার মান হচ্ছে π/4। দেখো এবার তাহলে আমরা এই 4টাকে এদিকে গুণ করছি, তাহলে 44 ইন্টু হচ্ছে 4, এই 4টাকে এদিকে গুণ করলাম, 44 ইন্টু 4 = r লিখলাম। পাই মানে হচ্ছে তোমরা জানো 22/7 হয়, ভেঙে লিখলাম, 22 আর 44 কাটালে 2 থাকে, আর এখানে নিচে থাকা 7টা গিয়ে যখন এই সাইডে গুণ হবে, নিচে থাকা 7টা গিয়ে যখন এই সাইডে গুণ হবে, 7 দুগুণে 14 ছিল, এই যে 4 দুগুণে 8 ছিল, 4 দুগুণে 8 ছিল, আর এই 7টা গিয়ে গুণ হবে, 7টা গিয়ে গুণ হবে, 7 8 56 হয়ে যাবে। এই 7টা গিয়ে 4 এর সাথে গুণ হবে 28, আর তার সাথে 2 এর গুণ, টোটাল আসবে 56। এটাই আসবে আর এর মান বা রেডিয়াসের মান, 56 সেন্টিমিটার হচ্ছে রেডিয়াসের মান। তাহলে 56 সেন্টিমিটার যদি রেডিয়াসের মান হয়, কোন অ্যান্সারটা কারেক্ট দেখো, এখান থেকে একটাই অ্যান্সার আছে, 56 সেন্টিমিটার, মিলে যাচ্ছে 56, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 56 সেন্টিমিটার। নেক্সট এই কোশ্চেনটা তোমার জানা উচিত, মধ্যগামিতার মাপক কোনটা? এটা হচ্ছে 3টে হবে মধ্যগামিতার মাপক, কি কি? একটা হচ্ছে গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান, 3টে হচ্ছে কারেক্ট অ্যান্সার, গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। আশা করি তুমি এতটুকু অবধি বুঝতে পারলে। তো এমসিকিউ এখানে আমরা শেষ করলাম, এবার চলে আসবো যে কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এর পরিমাণ সমান। তাহলে তোমাকে একটা কথা এখানটাতে জানতে হবে প্রথমত, যে চক্রবৃদ্ধি সুদ
আর সরল সুদ 1 বছর পর্যন্ত একই থাকে। প্রথম 1 বছর পর্যন্ত দেখা যায় যে সরল সুদ যত হয় চক্রবৃদ্ধি সুদও তত হয় 1 বছর পর্যন্ত। এটা বইয়ের একদম প্রথম লাইনে ভালো করে লেখা আছে, দেখবে চক্রবৃদ্ধি সুদের জায়গাটা পড়বে সেখানে লেখা আছে, বইয়ের পাতাটা ভালো করে পড়বে, লেখা আছে যে প্রথম বছর পর্যন্ত চক্রবৃদ্ধি সুদও যত হয় সরল সুদও তত হয়। 1 বছরের পর থেকে চক্রবৃদ্ধি সুদের মান বেশি হয়, সরল সুদের মান জেনারেলি কম হয়। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে এখানে বলেছে যে শতকরা একই হার সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান। এটার অ্যান্সার হবে হচ্ছে 1 বছরের, এটার অ্যান্সার হবে 1 বছরের, 1 বছরের জন্য। আচ্ছা, এবার দেখো সেকেন্ড কোশ্চেন, 4 প্লাস রুট 15 তার পাওয়ারে 3/2, 4 মাইনাস রুট 15 তার পাওয়ারে 3/2, কে রুট 10 হলে কে এর মান কত, এটা জিজ্ঞাসা করেছে। ভালো প্রশ্নটা, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, একটু ক্যালকুলেশন আছে, ঠিক আছে, একটু কয়েকটা ফর্মুলাও লাগবে। তো দেখো এখানটাতে কি বলেছে, 4 প্লাস রুট 15, এটার পাওয়ারে কত দিয়ে দিয়েছে, এটার পাওয়ারে দেওয়া 3/2, আর এখানে আর একটা দেওয়া আছে 4 মাইনাস রুট 15 তার পাওয়ারে কত দেওয়া, তার পাওয়ারে দেওয়া আছে 3/2 ইজিক্যাল টু কত দেওয়া, কে রুট 10। এই অঙ্কটা করবার বেস্ট মেথড হচ্ছে, এই অঙ্কটা করবার বেস্ট মেথড হচ্ছে তুমি এইটার এই সাইডে কি করে দাও, এইটার এই সাইডে তুমি স্কোয়ার করে দাও, এবং এইটার এই সাইডে তুমি কি করে দাও, এর এই সাইডে তুমি স্কোয়ার করে দাও। তুমি বোথ সাইডে স্কোয়ার করো অঙ্কটাকে। তাহলে প্রথমে এইটা এ রয়েছে, তার স্কোয়ার হবে, পুরো গ্রুপটাকে আমরা এ বলে মানছি, এ তার স্কোয়ার মানে 4 প্লাস রুট 15 তার পাওয়ারে যে 3/2 রয়েছে, এটার কি হবে, এটার হবে হচ্ছে স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এটা হচ্ছে এ, এর পাওয়ারেও 3/2 আছে, 4 প্লাস রুট 15 তার পাওয়ারে কত আছে, তার পাওয়ারে 3/2 আছে, তাহলে এটা এ ইন্টু বি, বি বলতে এটাও বি, 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার হচ্ছে 3/2 আছে, তাহলে এটা হচ্ছে বি, এটা এ এটা বি হলো। তো দুটোর মাথায় দেখো যেহেতু 3/2 আছে, এর মাথায় 3/2 আছে, তুমি যদি চাও এটাকে একবারে হোল টু দি পাওয়ার 3/2 লিখতে পারো। মানে ধরো কখনো এরকম থাকলো এ তার স্কোয়ার থাকলো, আবার কখনো বি তার স্কোয়ার থাকলো, যদি এরকম কখনো থাকে আমি চাইলে এটাকে এরকম লিখতে পারি, এ বি লিখে দেবো, দিয়ে পুরোটার বাইরে একবারে স্কোয়ার লিখে দেবো, এরকম লেখা যায়। সেরকম ভাবে এটার পাওয়ারে যেহেতু 3/2 আছে, এটার পাওয়ারে যেহেতু 3/2 আছে, এরকম আলাদা আলাদা করে না লিখে 2ab তো এটাকে তুমি একেবারে হোল টু দি পাওয়ার 3/2 লেখো। তুমি একটা কাজ করো, তুমি এইটার পাওয়ার থেকে 3/2টাকে মুছে দাও, এর পাওয়ার থেকে 3/2 মুছে দাও, দিয়ে তুমি একটা কাজ করো, তুমি পুরোটার পাওয়ারে দিয়ে তুমি পুরোটার পাওয়ারে এই পুরোটার পাওয়ারে একেবারে 3/2 লেখো, তাহলেই তোমার অঙ্ক দেখতে আরো ভালো লাগবে, ইজি লাগবে, অঙ্ক ইজি বলে মনে হবে। আচ্ছা, আর একটা হবে দেখো, তাহলে a স্কোয়ার হলো প্লাস 2ab হলো, তারপরে হচ্ছে b স্কোয়ার, এই পার্টটা b তার আবার স্কোয়ার, তার মানে হচ্ছে 4 মাইনাস রুট 15 তার আবার কি, তার পাওয়ারে রয়েছে 3/2 তার আবার কি, তার আবার হচ্ছে স্কোয়ার, তার আবার স্কোয়ার, এই লিখলাম। এখন কে এর যদি স্কোয়ার করি কে স্কোয়ার হবে, রুট 10 এর যদি স্কোয়ার করি এখানে শুধু 10 হবে, কে স্কোয়ার ইন্টু হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানকার 2 আর এখানকার 2 কেটে যাবে। আচ্ছা, এবার দেখো এখানকার 2 আর এখানকার 2ও কেটে যাবে, ঠিক আছে, ইজিলি কেটে গেল জিনিসগুলো। আচ্ছা, এবার দেখো তোমার হচ্ছে ক্যালকুলেশন কি করে হবে। তাহলে এখানটাতে পড়ে থাকছে 4 প্লাস রুট 15 তার কিউব, এখানটাতে থাকছে 4 প্লাস রুট 15 তার কত থাকছে, তার থাকছে হচ্ছে কিউব থাকছে। আচ্ছা, এইখানে কত থাকছে, 4 মাইনাস রুট 15 তার কিউব থাকছে, 4 মাইনাস রুট 15 তার কিউব থাকছে, তাহলে এখানে থাকছে 4 মাইনাস রুট 15 তার কত থাকছে, তার হচ্ছে কিউব থাকছে, এই হলো। আচ্ছা, প্লাস 2 আছে, 2 লিখবো। দেখো এটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ হবে, a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ হবে। মানে আমি লিখতে পারবো 4 তার স্কোয়ার মাইনাস হচ্ছে রুট 15 তার হচ্ছে স্কোয়ার, এটা লিখে এটার বাইরে আছে 3/2, তো এটার বাইরে যেরকম 3/2 আছে লিখবো, এখানে 10k স্কোয়ার আছে তো 10k স্কোয়ার লিখবো। এবার দেখো এখানটাতে দেখো এই পুরো গ্রুপটা না 1 বোঝাচ্ছে, পুরো গ্রুপটা 1 বোঝাচ্ছে, কেন বলো তো, 4 স্কোয়ার মানে 16 হয়, আর রুট 15 স্কোয়ার মানে শুধু 15 হয়। আমি একবারই রিপিট করবো, বারবার কিন্তু বলবো না। 4 স্কোয়ার মানে 16 হয়, রুট 15 স্কোয়ার মানে শুধু 15 হয়, তাহলে 16 থেকে যদি 15 বাদ যায় তাহলে 1 থাকে, 1 পাওয়ারে তুমি 3/2 করো, যাই করো সেটা 1 হয়ে যাবে। তো এইটুকু গ্রুপ 1 বোঝাচ্ছে, 1 এত বড় মালটা 1 বোঝাচ্ছে, 1 বোঝাচ্ছে। 4 স্কোয়ার মানে 16 আর রুট 15 স্কোয়ার মানে 15, 16 থেকে 15 বাদ দাও, এটা 1 হবে। 1 পাওয়ারে তুমি 3/2 করো, যাই করো, এটা 1 হয়ে যাবে। সেই 1 সাথে 2 কে গুণ করো, সেই 1 সাথে 2 কে গুণ করো, এটা 2 হবে। আচ্ছা, তো এই পুরো গ্রুপটার মান আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে 2 দাঁড়ালো, এটা 2, আর এই পুরো গ্রুপটা এখান থেকে স্টার্ট করে এই পুরো গ্রুপটা 1 হয়, পুরো গ্রুপটা 1 হবে।
আর এই জায়গাটা দেখো, এইটাকে আমরা a বলে মনে করব তার কিউব, এটাকে আমরা b বলে মনে করব তার কিউব। মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের কি ফর্মুলা হয়, a প্লাস b তার হোল কিউব। এটা a, আগে বলে দিই, এটা a তার কিউব, এটা হচ্ছে b তার কিউব, ঠিক আছে, a তার কিউব b তার কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a হচ্ছে তোমার 4 প্লাস রুট 15, এটা a প্লাস এটা হচ্ছে b, a প্লাস b, ঠিক আছে, a প্লাস b তার কত, তার হচ্ছে হোল কিউব, মাইনাস 3ab, মাইনাস 3a বলতে কোনটাই 4 প্লাস রুট 15টা, এটা হচ্ছে a, 4 প্লাস রুট 15টা হচ্ছে a, আর b কোনটা 4 মাইনাস রুট 15টা হচ্ছে b, ঠিক আছে, 3ab হোল ইনটু a প্লাস b, হোল ইনটু a প্লাস b মানে, হোল ইনটু a প্লাস b মানে 4 প্লাস রুট 15টা হচ্ছে a, 4 প্লাস রুট 15টা হচ্ছে a প্লাস b, প্লাস b বলতে 4 মাইনাস রুট 15টা হচ্ছে b, 4 মাইনাস রুট 15টা হচ্ছে b হোল ইনটু a মাইনাস b, তাহলে 3ab হোল ইনটু a এতটা, এখান থেকে a হচ্ছে এতটা প্লাস b হচ্ছে এতটা, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a ইন্টু b প্লাস a প্লাস b হয়ে গেল ভ্যালু। আর আমার কোনো দরকার নেই। এখান থেকে দেখো এই পুরো গ্রুপটার মান 1 বোঝাবে, কি করে 1 বোঝাবে, 4 স্কোয়ার মানে 16, রুট 15 স্কোয়ার মানে 15, 16 থেকে 15 বাদ গেলে 1 হবে, সেই 1 এর পাওয়ারে 3 এর 2 করলে আলটিমেটলি 1 দাঁড়াবে, সেই 1 এর সাথে আবার 2 কে গুণ করলে, সেই 1 এর সাথে আবার 2 কে গুণ করলে অ্যান্সার 2 আসবে। তো এটা হচ্ছে +2 ইকুয়ালস টু যেটা হবে 10k স্কোয়ার হবে, ইজিক্যাল টু যেটা হবে সেটা হচ্ছে 10k তার স্কোয়ার হবে। এই হলো ডেটা। এবার দেখো সব কাটাকাটি কিভাবে চলে যায়, দেখো এখানটাতে তোমার কাটাকাটি যাবে, দেখো রুট 15 আর মাইনাস রুট 15 কেটে যাবে, প্লাস রুট 15 আর মাইনাস রুট 15 কেটে যাবে, এখানে দেখো প্লাস রুট 15 আর মাইনাস রুট 15 কেটে যাবে, এখানে থাকবে 4 যুক্ত 4, 4 যুক্ত 4 মানে 8, 4 যুক্ত 4 মানে 8, এই যে 4 যুক্ত 4 মানে 8, তাহলে দাঁড়াবে 8 এর কিউব, ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, দেখো এটা ফর্মুলা পড়ছে 4 স্কোয়ার আর 15 স্কোয়ার মানে 1 হয়ে যাবে, এটাও মাইনাস 3 ইন্টু এখানে দেখো 4 প্লাস রুট 15, 4 মাইনাস রুট 15, তাহলে এটাও ফর্মুলা পড়বে এ স্কোয়ার মাইনাস বি তার হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এটাও পড়বে। আচ্ছা, ইনটু এখানে কত থাকছে দেখো 4 যুক্ত 4 মানে হচ্ছে এটা 8, এটা হচ্ছে প্লাস 2 হচ্ছে ইজিক্যাল টু 10k স্কোয়ার হচ্ছে, 10k স্কোয়ার হচ্ছে, এটা 10k স্কোয়ার প্লাস 2, এই যে প্লাস 2 আর 4 আর 4 মিলে 8, ঠিক আছে, হয়ে গেল এতটা অবধি। আচ্ছা, এবার দেখো 8 এর কিউব, 8 এর কিউব মানে 512, 8 এর কিউব মানে 512, তাই পরের পেজে গিয়ে লিখছি 8 এর কিউব মানে হবে 512, মাইনাস, মাইনাস কত হচ্ছে দেখো এখানটাতে তোমার হচ্ছে 4 স্কোয়ার মানে 16 আর রুট 15 স্কোয়ার মানে 15, ফের আবার 1 তৈরি হবে এখানে, এটা 1 তার সাথে 3 এর গুণ মানে 3 হবে, তার সাথে 8 এর গুণ মানে 24 হবে, দেখে নাও 8 আর এই 3 গুণ করলে 24, আর তার সাথে এই পুরো গ্রুপটার মান 1 হবে, 4 স্কোয়ার মানে 16 আর রুট 15 স্কোয়ার মানে 15, তাহলে 16 থেকে 15 বাদ যাবে 1 হবে, 1 এর সাথে 3 কে গুণ করব 3 হবে, 3 এর সাথে 8 এর গুণ করব 24 হবে, আর এখানে আছে প্লাস 2, তাহলে 24, এই পুরো গ্রুপটা 24 আর এটা প্লাস 2, তাহলে এখানটাতে লিখবো -24 প্লাস 2, এটা ইজিক্যাল টু হচ্ছে 10k স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে 2 আর এই 512 যদি যোগ করো, 512 আর এই 2 কে যোগ করো তাহলে 514 হবে, -24 হবে, আর এখানে থাকবে 10k স্কোয়ার থাকবে, তাহলে 514 আর 24 এর মধ্যে যদি মাইনাস করো তাহলে এই যে জিনিসটা এটা থাকবে হচ্ছে তোমার 490, আর এখানটা থাকবে 10k স্কোয়ার, আর এখানে 0 0 যদি কেটে যায় তাহলে k স্কোয়ারের যে ভ্যালু সেটা হচ্ছে 49, মানে এখান থেকে k এর মান হচ্ছে √49, √49 মানে অ্যান্সার হচ্ছে 7, √49 মানে অ্যান্সার হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেল। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক ছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন, একটু প্র্যাকটিসের মাধ্যমে আসবে, নামবে, যদি বুঝতে কোনো সমস্যা একবার ব্যাক করে দেখো বাড়িতে বসে, ঠিক আছে। তাহলে 2 এর দাগেরটা করে দিলাম, 1 এর দাগেরটা করে দিলাম 2 এর, ঠিক আছে। এবার চলে আসবো হচ্ছে 3 এর দাগেরটাতে, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে c। আচ্ছা, তাহলে আমরা এখানটাতে আগে লিখে নিই, তাহলে আমাদের ভ্যালুটা কি কি দিয়েছে আগে একটু দেখে নিই। অ্যান্সার দিয়েছে হচ্ছে CR/V, অ্যান্সার দিয়েছে এখানে CR/V, CR/V, C মানে বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা হচ্ছে 2πRh, আর এখানে একটা ইনটু r আছে, নিচে V মানে হচ্ছে চোঙের আয়তন, V মানে হচ্ছে চোঙের আয়তন, V মানে হচ্ছে চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, ঠিক আছে, πr²h, ঠিক আছে, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h,
চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো আর স্কোয়ারের সাথে এই দুটো আর কেটে যাবে, এইচ এর সাথে এইচ কেটে যাবে, পাই এর সাথে পাই কেটে যাবে, অ্যান্সার পড়ে থাকবে শুধু 2। এই পাই আর এই পাইও কেটে গেল, এইচ কেটে গেল, আর স্কোয়ারের সাথে দুটো আর কেটে গেল, অ্যান্সার পড়ে থাকবে হচ্ছে 2 পড়ে থাকবে। 2 হচ্ছে অ্যান্সার। সি আর বাই ভি মানে হচ্ছে অ্যান্সার আসছে 2। সি আর বাই ভি মানে অ্যান্সার আসছে কত? অ্যান্সার আসছে 2। তাহলে এটার অ্যান্সার কত আসলো? 2 আসলো। নেক্সট, তাহলে আমাদের এখান থেকে কোনটা হয়ে গেল? 3-এর দাগও কমপ্লিট। চলে আসবো 4-এর দাগে। বলছে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ, পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কিউ আর এর মান হচ্ছে 2√7 হলে পি আর এর মান কত জানতে চেয়েছে। তাহলে সবার আগে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি যার ব্যাস হচ্ছে পি কিউ। ঠিক আছে, তাহলে পি কিউ একটা বৃত্তের ব্যাস আঁকি। আজ একটা পি কিউ একটা বৃত্তের ব্যাস আঁকি। আগে দেখো এখানটাতে এই হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তটার এইখান থেকে যে ব্যাস আঁকা হয়েছে সেই ব্যাসটা হচ্ছে পি কিউ, আর এটার ব্যাস হচ্ছে তোমার 4 সেন্টিমিটার বোধহয় নাকি? এটার 4 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, 4 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এর এই জায়গা থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত 4, এর এখান থেকে এইটুকু ব্যাসার্ধ হচ্ছে এইটুকু হয়, 4 সেন্টিমিটার হচ্ছে এতটা পর্যন্ত। আবার এই পাশটাও তাহলে তোমার অটোমেটিক্যালি এটাও 4 সেন্টিমিটার হবে, এই জায়গাটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আমাদের 4 সেন্টিমিটার করে বলে দিয়েছে। এবার দেখো কোয়েশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, 4 সেন্টিমিটার তো ব্যাসার্ধ বলা আছে। এবার বলছে যে পি আর কিউটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, তাহলে পি আছে এখানে, এখানে কিউ আছে, নিশ্চয়ই এরম একটা জায়গাতে আর আছে যার জন্য এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। এই যে পি আর কিউ, এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ, 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ পি আর কিউ। দেখে নাও এই পার্টটা অর্ধবৃত্ত, এই যে এইটার নিচ থেকে এইটার ওপরের পার্টটা, এই ওপরের পার্টটা অর্ধবৃত্ত, ওপরের পার্টটা অর্ধবৃত্ত। দেখে বুঝতে পারছো তো এইটা অর্ধবৃত্ত, এটা তো অর্ধবৃত্ত, দেখেই তো বোঝা যাচ্ছে এটা অর্ধবৃত্ত। তাহলে পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ দেখেই বুঝতে পারছো। পি আর কিউ এটা অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, প্রশ্নতে বলে দেওয়া আছে 90 ডিগ্রি। ভালো কথা। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বলেছে। বলছে কিউ আর হচ্ছে 2 সেন্টিমিটার, কিউ আর হচ্ছে 2 সেন্টিমিটার, পি আর কত? কিউ আর 2 সেন্টিমিটার। এইখানকার কিউ আর এইখানকার আর মিলে হচ্ছে 2 সেন্টিমিটার, দুটো মিলে হচ্ছে 2 সেন্টিমিটার। এই যে কিউ আর যেটা, এটা বলে দিয়েছে 2√7 বলেছে, এটা 2√7 বলেছে, এটা 2√7 বলেছে। পি আর এর মান কত? এটার মান জানতে চেয়েছে। আমরা জানি যে জায়গাটাতে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি হয় তার সামনের বাহুটা অতিভুজ হয় অলওয়েজ। এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। ব্যাস, তাহলে আমি লিখতে পারি পি আর স্কোয়ার, পি আর তার স্কোয়ার লম্ব স্কোয়ার, প্লাস এটাকে ভূমি ধরে নাও, আর কিউটাকে ভূমি ধরতে পারো বা লম্ব ধরতে পারো, যাও বলো না কেন একই ব্যাপার। কিউ আর এর স্কোয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে অতিভুজ, পি কিউটা হচ্ছে অতিভুজ তার স্কোয়ার। একটা কথা মাথায় রাখবে, সমকোণী ত্রিভুজের সামনের বাহুটা সবসময় অতিভুজ হবে, মানে যেটা সমকোণ, যেটা 90 ডিগ্রি, তার সামনের বাহুটা সবসময় অতিভুজ হবে। এটার মধ্যে হয় এটা লম্ব নয়তো ভূমি, আর এটা নয়তো লম্ব নয়তো ভূমি। তো আমি তো জানি না লম্ব ভূমি কোনটা, তো আমার জানারও দরকার নেই। আমি এটাকে লম্ব বলে ভাবলাম, এটাকে ভূমি বলে ভাবলাম। তুমি যদি ভাবো এটাকে ভূমি ভাবো, এটাকে লম্ব ভাবো, একই হবে ব্যাপারটা। সেই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হবে। তো এটা তো অতিভুজ, পি কিউটা তো অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার। এই যে পি কিউটা আর কিউটা হচ্ছে লম্ব তার স্কোয়ার, আর পি আরটা হচ্ছে ভূমি তার স্কোয়ার। এই হচ্ছে ভ্যালু। এবার মান দেখে দেখে বসাবো, খেল খাতাম। পি আর এই যে পি আর, এটা জানি না, এটা বার করতে হবে। পি আর স্কোয়ারটা জানি না, এটাকে বার করতে হবে। কিউ আর স্কোয়ার, কিউ আরটা হচ্ছে এইটা, যার মান হচ্ছে 2√7, তাহলে এটা হচ্ছে 2√7 তার হচ্ছে স্কোয়ার, প্লাস ইকুয়ালস টু পি কিউ। পি কিউ হচ্ছে পি এখানে, কিউ এখানে, এইটা হচ্ছে পি কিউ। পি কিউর মাপ কত? 4 আর 4 টোটাল 8 সেন্টিমিটার। তাহলে এখানটাতে লিখবো 8 তার হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে ভ্যালু বেরোবে পি আর তার স্কোয়ার ইজ ইকাল টু 64, আর 7 দুগুণে 14, 64 থেকে 14 বাদ যাবে, 7 দুগুণে 14, তাহলে এখানে হচ্ছে 64 মাইনাস হচ্ছে 14, ঠিক তো? 7√7 স্কোয়ার মানে না 7 আর 4, ও 4 7 28 হচ্ছে। এই জায়গাটা একটু ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে তোমার। দেখো 2 এর স্কোয়ার মানে 4 হবে, আর √7 স্কোয়ার মানে 7 হবে, 4 7 28, 64 মাইনাস 28, 64 মাইনাস 28, তো
তোমার ভ্যালু যেটা দাঁড়াবে এখান থেকে ক্যালকুলেশন করো, 64 থেকে যদি 28 বাদ দাও তো তোমার 8 আর 6 14, 1 থাকবে মানে এটা 3 হয়ে যাবে, 36, 36 হবে। এই দুটোকে বাদ দিলে 36 হবে। তাহলে পি আর স্কোয়ার সমান সমান 36, তাহলে পি আর এটা সমান সমান √36, মানে অ্যান্সার আসবে 6 অ্যান্সার আসবে 6 সেন্টিমিটার। সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার লিখবে, মিটারে থাকলে মিটারে লিখবে, ঠিক আছে। 64 থেকে 28 বাদ দিয়ে দেখো 36 আসবে, স্কোয়ার তুলে দাও তাহলে √36 আসবে। তোমার মনে প্রশ্ন জাগছে স্যার 90 ডিগ্রির সামনেরটা অতিভুজ আপনি কোন সেন্সে নিলেন, মনে মনে প্রশ্ন জাগছে, এটারও উত্তর দিয়ে দিচ্ছি। একটা সমকোণী ত্রিভুজের দিকে তাকাও, এই সমকোণী ত্রিভুজের এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয়, এর সামনের যে বাহুটা সেটা অতিভুজ হয়। 90 ডিগ্রি যদি এখানে সামনের বাহুটা অতিভুজ হয়, তাই জন্য আমি বললাম এখানে একটা 90 ডিগ্রি হলে এই 90 ডিগ্রির সামনেরটা এইটা পিকিউটা এটা অতিভুজ হবে। হয়ে গেল গল্প। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এই কোশ্চেনটাও কমপ্লিট হলো, ঠিক আছে। তো আমাদের কোন কোশ্চেন হয়ে গেল, 4-এর দাগটাও শেষ হয়ে গেল, ঠিক আছে। এটার অ্যান্সার কত বেরিয়েছে, পি আর এর মান 6 বেরিয়েছে। পি আর এর মান দেখে নাও, এই যে পি আর 6 বেরিয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো, বলছে 1/sec স্কয়ার থিটা 1/1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটার মান কত। 1/sec স্কয়ার থিটা বলেছে। আচ্ছা লিখি দেখো এখানে, তাহলে এখানে লিখছি 1/sec স্কয়ার থিটা, ঠিক আছে। 1/sec স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। 1/1 প্লাস কট স্কয়ার থিটা, 1/1 প্লাস কট স্কয়ার থিটা, 1/1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস কত দিয়েছে দেখো, প্লাস দিয়েছে হচ্ছে 3 sin স্কয়ার থিটা, 3 sin স্কয়ার থিটা। তো 3 sin স্কয়ার থিটা দিয়েছে, তো এখানে লিখছি 3 sin স্কয়ার থিটা, এটা লিখছি। তো 1/sec স্কয়ার থিটা মানে এই 1/sec স্কয়ার থিটা মানে বোঝায় cos স্কয়ার থিটা, এটা হবে প্লাস 1/1 প্লাস কট স্কয়ার থিটা মানে কি, 1 প্লাস কট স্কয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা বোঝায়, এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা, এটা বোঝাবে কোসেক স্কয়ার থিটা। কি করে স্যার, আরে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, জানো তো এটা ফর্মুলা। কোসেক স্কয়ার থিটা, এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এটা সমান সমান 1 হয় তো জানো। হ্যাঁ স্যার জানি। তো এই মাইনাস কট স্কয়ার থিটাটাকে যদি এদিকে নিয়ে যাও 1 প্লাস কট স্কয়ার থিটা হবে। এই যে মাইনাস কট স্কয়ার থিটাটাকে ওদিকে নিয়ে গেলে 1 প্লাস কট স্কয়ার থিটা হবে, সেটার মান দাঁড়াবে কোসেক স্কয়ার থিটা। সেই জন্যই বললাম 1 প্লাস কট স্কয়ার থিটা মানে কোসেক স্কয়ার থিটা, আর এখানটাতে হচ্ছে তোমার 3 sin স্কয়ার থিটা রয়েছে, এটাকে লিখলাম। আচ্ছা, তো এখানটাতে দেখো কি থাকছে, এখানে থাকছে cos স্কয়ার থিটা থাকছে, আর তোমার এখানটাতে থাকছে যেটা 1/cos স্কয়ার থিটা মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে sin স্কয়ার থিটা, 1/cosec স্কয়ার থিটা, 1/cosec স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, 1/cosec স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 3 sin স্কয়ার থিটা, প্লাস হচ্ছে 3 sin স্কয়ার থিটা। এবার দেখো sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা এটাকে যোগ করলে 1 হয়, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে হলো 1 প্লাস এখানে আছে 3 sin স্কয়ার থিটা, 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। তো এটা হচ্ছে ভ্যালু 1 যুক্ত 3 sin স্কয়ার থিটা, এটাই হচ্ছে মান হবে, এটাই সরলতম মান, এর থেকে আর সিম্পল করা যাবে না এটাকে। তো 1 প্লাস 3 sin স্কয়ার থিটা হচ্ছে মান। আমার যতদূর মনে হয় প্রশ্নটাতে হয়তো আরো একটু কিছু বলতে চেয়েছিল, যেটা ডেটা এত মিসিং আছে, তো 5এরটা আমরা করে দিলাম। 1 প্লাস 3 sin স্কয়ার থিটা হচ্ছে অ্যান্সার। চলে আসবো এর পরের যে গ্রুপটা, এটা মুখে মুখেই হয়ে যাবে, এটা করতেও লাগবে না। কোশ্চেনের মধ্যে কি দিয়েছে দেখো, বলছে 16, 15, 17, 16, 15, x 19, হ্যাঁ এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 15। এই তথ্যের সংখ্যাগুরু মানটাকে 15 বলে দিয়েছে, মানে এই তথ্যের মধ্যে সব থেকে বেশি সংখ্যক 15 থাকতে হবে, তবেই সেটা 15টা হচ্ছে সংখ্যাগুরু মান হবে। এই যে এখানে বলেছে না সংখ্যাগুরু মান 15, এইটার মানে হচ্ছে এই তথ্যটার মধ্যে সব থেকে বেশি সংখ্যক 15 থাকতে হবে। তাহলে আমাদের দেখো এখানে 15 একটা আর একটা, দুটো 15 রয়েছে। আমি যদি 16-র দিকেও তাকাই, দেখো 16 একটা আর একটা, দুটো 16 রয়েছে। তার মানে 15 আর যে 16 তাদের মধ্যে টাই হয়েছে, টাই হয়ে গেছে, ম্যাচ টাই হয়ে গেছে, ডডা হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই 15কে বেশি হতে হবে, তবেই সেটা সংখ্যাগুরু মান হবে। তাহলে অবশ্যই এখানে থাকা যে x যে নাম্বারটা সেটাকে 15 হতেই হবে, তবে দেখো 15 সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, একটা 15, দুটো 15, তিনটে 15, 15 সংখ্যা বেশি হয়ে গেল, তাহলেই 15কে আমরা এখন সংখ্যাগুরু মান বলবো। তাই জন্য এই x এর মানটাকে অবশ্যই 15 হতে হবে, তবেই 15 তিনখানা 15 চলে আসবে এবং সব থেকে বেশি সংখ্যক এই তথ্যের মধ্যে 15 চলে আসবে। তাই জন্য এইটা 15টাই সংখ্যাগুরু মান হবে এবং x এর মানটা তাই জন্য হচ্ছে 15 হবে। ঠিক আছে, তো এত অবধি আমরা হচ্ছে শূন্যস্থান পূরণ করলাম। এবার আমরা করব হচ্ছে সংখ্যাগুরু মান করব, এরপরে আমরা কি করব, সত্য মিথ্যা করব। ঠিক আছে, দেখো তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সত্য মিথ্যার অঙ্কগুলোকে।
দেখো সত্য মিথ্যার অঙ্কগুলোতে কিভাবে কি করতে হবে একটুখানি বলে দিই। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে বলছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময়ের ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। উত্তর হচ্ছে ফলস। কারণ অংশীদাররা যদি সমান সময়ের জন্য ব্যবসায় টাকা নামায় সমান সময়ের জন্য, তাহলে সেটা মিশ্র অংশীদারি কারবার হয় না। মিশ্র অংশীদারি কারবার তখন হয় যখন অনেকগুলো কন্ডিশন চলে আসে, এক্সট্রা কন্ডিশন, মানে বিভিন্ন সময়ের জন্য হয়। তাহলে মিশ্র অংশীদার কখন বলা হতো? মিশ্র অংশীদার তখন বলা হতো যদি এটা কি হতো, যদি এটা ভিন্ন সময়ের জন্য হতো, যদি এটা বিভিন্ন সময়ের জন্য হতো। মানে কেউ 10 বছরের জন্য টাকা রাখলো, কেউ 1 বছরের জন্য, কেউ 4 মাসের জন্য, কেউ 2 মাসের জন্য, মানে বিভিন্ন সময়ের জন্য। ভিন্ন সময়ের জন্য যদি হতো, ভিন্ন সময়ের জন্য যদি হতো তাহলে এটাকে মিশ্র অংশীদার বলা যেত। এছাড়াও অনেক দেখবে যে অনেক সময় এরকমও দেয় যে টাইম তো দিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এরকমও দিয়ে দেয় যে বলে যে এ কাজের এত অংশ করেছে, এ এত % কাজ করেছে, এ এত ভাগ কাজ করেছে, এরকমও দিয়ে দেয়। তো যদি এরকম দেয় তাহলে আমরা সেভাবে সলিউশন করব। তো মেন কথা এখানে মিশ্র অংশীদার কারবার যদি বলে এটা হচ্ছে ভিন্ন সময়ের জন্য যদি হয়, ভিন্ন সময়ের জন্য হলে এটাকে মিশ্র অংশীদারি বলা হবে। তাই জন্য স্টেটমেন্টটাই ফলস আছে, এটা মিথ্যা কথা। তো এই স্টেটমেন্টটা ইজ আ ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, এই স্টেটমেন্টটা কি? এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস, FALSE, ফলস স্টেটমেন্ট। নেক্সট কি বলছে? 3টি বাস্তব সংখ্যা ABC ক্রমিক সমানুপাতিতে আছে। 3টে সংখ্যা ABC ক্রমিক সমানুপাতিতে আছে। মানেটা কি? ক্রমিক সমানুপাতিতে আছে মানে এরকম ভাবে রয়েছে জিনিসটা, A রয়েছে, B রয়েছে, C রয়েছে। এখন ABCটা পরপর রয়েছে, ক্রমিক সমানুপাতিতে রয়েছে। এবার প্রশ্নতে কি জিজ্ঞাসা করছে? দেখো প্রশ্নতে জিজ্ঞাসা করছে যে এদের মধ্য সমানুপাতি B, ঠিক আছে, অসংজ্ঞাত হবে যখন A এবং C বিপরীত চিহ্নযুক্ত। বলছে A আর C যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, আচ্ছা তাহলে A কে আর C কে আমরা বিপরীত চিহ্নযুক্ত মানলাম। আমি মনে করলাম A হচ্ছে পজিটিভ আর বিটা বি রাখলাম, আর সিটাকে আমি মনে করলাম এটা হচ্ছে নেগেটিভ, কারণ বিপরীত চিহ্নযুক্ত বলেছে। তাহলে একটাকে পজিটিভ ধরলে অন্যটাকে নেগেটিভ ধরতে হবে। এখন তোমার যদি মন চায় যে স্যার আমি এইটাকে প্লাস ধরবো, এটাকে নেগেটিভ ধরবো, তুমি তাতেও ধরতে পারো, একই ব্যাপার। এবার ব্যাপারটা হলো মধ্য সমানুপাতি বার করবার যে টেকনিক সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে মধ্য পদের স্কোয়ার, মধ্য পদ যেটা থাকবে তার হচ্ছে স্কোয়ার ইজ ইকাল টু ফার্স্ট টার্ম ইন্টু হচ্ছে থার্ড টার্ম, বা প্রথম পদ ফার্স্ট পদ ইন্টু হচ্ছে থার্ড পদ। এটা হচ্ছে মধ্য সমানুপাতি বার করবার নিয়ম। মধ্যপদ কোনটা? মধ্যপদ হচ্ছে বি, তাহলে বি তার স্কোয়ার ইজ ইকাল টু ফার্স্ট পদ এ রয়েছে, তাহলে এ লিখলাম, ইন্টু থার্ড পদ কত রয়েছে? -c রয়েছে, তাহলে -c লিখলাম। অ্যান্সার আসবে বি স্কোয়ার ইকুয়ালস টু -ac। তাহলে এখান থেকে বির মান বেরোবে √(-ac)। তো আমরা দেখতে পাচ্ছি রুটের ভেতর নেগেটিভ সাইন চলে আসছে। এখন রুটের ভেতর যদি নেগেটিভ সাইন চলে আসে, তার মানে সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে অবাস্তব হয়ে যায়। রুটের ভেতর কখনো নেগেটিভ হতে পারে না। আমরা শুধু 9 তার রুট পড়েছি, এখন -9 যদি রুট হয় তাহলে সেটা তো অবাস্তব হয়ে গেল। 9 রুট সম্ভব, কিন্তু -9 রুট সম্ভব না। যদি -9 রুট কেউ লেখে তাহলে সেটা জটিল সংখ্যা হয়ে যায়, সেটা অবাস্তব হয়ে যায়। ক্লাস 11-এ গিয়ে কনসেপ্টটা আরো ভালোভাবে পড়বে। তো যাই হোক, তো এখানে মাইনাস আর এখানে প্লাস মিলে এটা -ac হয়ে গেল, স্কোয়ার তুলে দিলাম, তাহলে পাশে রুট হলো -ac আসছে, বির ভেতরে -ac রুট আসছে। তো এটা অবশ্যই একটা অবাস্তব হবে। তাহলে যে ব্যাখ্যাটা দিয়েছে সেটা সত্য দিয়েছে, ঠিক আছে, যে যদি একটা যদি বাস্তব হয়, যদি এ যদি একটা চিহ্নযুক্ত, সি যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে কি হয়? মধ্য সমানুপাতিটা অসংজ্ঞাত হবে। তাই তো দেখতে পেলাম মধ্য সমানুপাতি যেটা বি এর মান, সেটা দেখো নেগেটিভের রুট আসছে, কোন নেগেটিভ নাম্বার তার রুট আসছে, তো স্বাভাবিক বিষয়। আচ্ছা, এবার তাহলে আমরা এই কোশ্চেনটাও করে দিলাম। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, আমরা এখানে কোনটা করলাম? দুইটা করলাম, তিনেরটা। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তের ব্যাস, এডিসি কোণ 120 ডিগ্রি, বিএসি এর মান কত? 40 ডিগ্রি, এটা বলেছে। চলো আগে আঁকি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি এবং তার এবিটাকে ব্যাস হিসাবে আঁকবো। আচ্ছা, এবিসিডি চতুর্ভুজের এবিটাকে ব্যাস হিসাবে আঁকবো। এই হচ্ছে বৃত্ত, এই বৃত্তটার এবি হচ্ছে ব্যাস, এই বৃত্তটার এ বি হচ্ছে ব্যাস, এখান থেকে এটা হবে আমাদের সি, আর এখান থেকে এটা আমাদের হবে ডি। এই হচ্ছে ছবি, ঠিক আছে। এবিটা কি? এবিটা হচ্ছে বৃত্তটার ব্যাস। এবার প্রশ্নের মধ্যে তাকাও কি বলেছে? এবি বৃত্তের ব্যাস বলছে এডিসি কোণ 120 ডিগ্রি, এডিসি কোণ 120 ডিগ্রি। এডিসি কোণ 120 ডিগ্রি মানে কোনটা? এডিসি কোণ। লক্ষ্য করো, এ ডি সি, এই যে এই জায়গার কোণটা, এই কোণটা কত ডিগ্রি? এই জায়গার কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এডিসি কোণ হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে তাহলে বিএসি কোণ হচ্ছে 40 ডিগ্রি হবে। বিএসি কোণটা জানতে চাইছে, তাহলে বি এ সি মানে এই কোণটাকে ওরা জানতে চাইছে, বিএসি কোণ।
এই জায়গাটাকে জানতে চাইছে, এই জায়গাটা কত। ঠিক আছে, এই কোশ্চেনটা বেরিয়ে যাবে। দেখো কিভাবে বেরোবে, দেখো প্রথমত একটা কথা বলি, এখানে থাকা এ সি বিটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, ভালো করে বুঝে নাও কোনটা অর্ধবৃত্তস্থ কোণ। এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, এ সি বি, এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, তুমি দেখতে পাচ্ছ এটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত রয়েছে, এটা এটা কি, এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে এই জায়গাটা 90 ডিগ্রি, আর এই পুরোটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডিটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তার মানে এখানকার কোণ যদি 120 ডিগ্রি হয়, এর সোজাসুজি এর উল্টো দিকের কোণটা মানে এই জায়গার যে কোণটা, এই জায়গার যে কোণটা এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, এর সোজাসুজি এটা 60 ডিগ্রি হবে, তবেই এইটার এইটাকে যোগ করে 180 আসবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে এটা 60, এটা 90, দুটো মিলে 150 ডিগ্রি হচ্ছে। অটোমেটিক্যালি এই জায়গার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি 30 ডিগ্রি হতেই হবে, তবেই এটা 30, এটা 90, এটা 60, তিনটেকে যোগ করে দেখো এটা একটা 180 ডিগ্রি কোণের একটা ত্রিভুজ তৈরি করবে। ত্রিভুজের তিনটে কোণ 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ হবার দরুন, এটা 60 ডিগ্রি, 150 ডিগ্রি হলো, এটা 30 ডিগ্রি হবে। 90 আর 60, 150 সাথে 30 যোগ, তাহলে হচ্ছে 180 ডিগ্রি হবে। তার মানে অটোমেটিক্যালি এই যে কোণটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল, সি এ বি কোণ, এই এ কোণটা এলো কত, 30 ডিগ্রি এলো, কিন্তু প্রশ্নতে কোণটা কত বলছিল, প্রশ্নতে যে কোণটা সেটা 40 ডিগ্রি বলা ছিল, তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। তার মানে এই যে স্টেটমেন্টটা এটা ফলস, ঠিক আছে। আগের যে স্টেটমেন্টটা ছিল এই স্টেটমেন্টটা ট্রু ছিল, ঠিক আছে। আচ্ছা, তার আগের যে স্টেটমেন্টটা ছিল এটাও ফলস ছিল, হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসা যাক। বলছে একটি অর্ধগোলকের ঘনফল ভি আয়তন আর হলে এইটার ভ্যালু মানে আর আর এটা সমান, সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো প্রমাণ করার চেষ্টা করি, যে দেখি হয় কিনা। 3v বাই হচ্ছে 2 পাই, 3v বাই হচ্ছে 2 পাই এটা দেওয়া আছে, তার রুট দেওয়া আছে, এটা সমান সমান আমাকে আর প্রমাণ করতে হবে, দেখি যে আর আসে কিনা। তাহলে সবার আগে একটা করছি কি, গোলকের যে আয়তনের ফর্মুলা ভি এর জায়গায় বসাচ্ছি। তাহলে 3 লিখলাম, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে, অর্ধগোলক বলেছে না পুরো গোলক বলেছে, দেখে নিই একবার, অর্ধগোলক বলেছে, তাহলে 2/3 পাই আর কিউব হবে। তাহলে এখানটাতে আমরা 4/3 পাই আর কিউব লিখতে পারবো না, এই যে ভি মানে হচ্ছে ঘনফল বা আয়তন, তো এটার জায়গায় আমরা লিখবো 2/3 পাই আর কিউব বাই কত, বাই হচ্ছে 2 পাই, তার রুট আছে। আচ্ছা, এবার দেখো এখানটাতে কি হচ্ছে, পাই পাই 2 2 3 3 কেটে যাচ্ছে, শুধু আর কিউব থাকছে, তার রুট হচ্ছে। এবার আর কিউবের যদি রুট করো, এটা আর রুট আর হয়, শুধু আর হয় না, এটাকে আর কিউবের রুট করলে আর রুট আর হয়, তো এটা শুধু আর হয় না, এটা যদি আর স্কোয়ারের রুট থাকতো তাহলে আর হতো। তার মানে এই স্টেটমেন্টটা ফলস স্টেটমেন্ট দিয়েছে, তার মানে এই স্টেটমেন্টটাও কিন্তু ফলস স্টেটমেন্ট দিয়েছে, অর্থাৎ এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো, cos 9 আলফা ইকুয়ালস টু sin আলফা, cos 9 আলফা ইকুয়ালস টু sin আলফা। চলো অঙ্কটা করা যাক। দেখো তাহলে আমরা এখানটাতে লিখছি cos 9 আলফা ইজ ইকুয়াল টু sin আলফা। দেখো এখানে cos 9 আলফা লিখলাম, আর sin আলফাটাকে লিখলাম হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, বোথ সাইড দিয়ে cos আর cos তুলে দাও, তাহলে 9 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, মাইনাস আলফাটাকে এদিকে টেনে নাও, 10 আলফা হয়ে যাবে ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে, 0 0 কাটিয়ে দাও, তাহলে আলফার মান কত ডিগ্রি আসবে, 9 ডিগ্রি আসবে আলফার ভ্যালু। আচ্ছা, এবার আলফার মান যদি 9 ডিগ্রি আসে, এখানে tan 5 আলফার মান বার করতে দিয়েছে, তো tan 5 আলফা বার করছি, এদিকে দেখাবে tan 5 আলফা, তাহলে tan এর জায়গায় tan লিখলাম, 5 এর জায়গায় 5 লিখলাম, আলফার মান কত, আলফার মান 9 ডিগ্রি, তাহলে 9 ডিগ্রি লিখলাম, তাহলে tan 45 ডিগ্রি আসলো, tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান 1 প্রমাণ করতে বলেছিল, তো 1 এসছে, তার মানে এটা সত্য কথা, তার মানে এটা সত্য কথা, মানে আমাদের এখানটাতে যেটা হচ্ছে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য কথা, বা হচ্ছে এটা আমাদের কি ট্রু, স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। আচ্ছা, নেক্সট স্টেটমেন্টে চলে যাওয়া যাক, নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। আচ্ছা দেখো, ওকে, তাহলে নেক্সট যে কোশ্চেনটা আছে 6 নম্বরের কোশ্চেনটা, ওই কোশ্চেনটা একটু দেখি। চলে আসবো পরের কোশ্চেনটাতে, বলছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই নাম্বারগুলোর গড় হচ্ছে 10। চলো চেক করে দেখি গড় বার করবার সমষ্টি কি। ফার্স্টে যতগুলো নাম্বার আছে ধরে যোগ করো, তাহলে ফার্স্টে যতগুলো নাম্বার আছে ধরে আমি যোগ করছি, ঠিক আছে, কত হচ্ছে 5 যুক্ত কতগুলো নাম্বার আছে, দেখো এখানে যতগুলো নাম্বার আছে ধরে যোগ করছি, ঠিক আছে, কি কি আছে দেখো, রয়েছে 5 যুক্ত 6 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 5 যুক্ত
যুক্ত 7 যুক্ত 8 যুক্ত 9 যুক্ত 10 যুক্ত 11 যুক্ত 12 যুক্ত 13 যুক্ত 14 নাম্বারগুলোকে ধরে যোগ করছি। 5 আর 6 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 8 26, 26 আর 9 35, ঠিক আছে, 35 আর 10 45, 45 আর 11 56, 56 আর 2 হচ্ছে 58 আর 10 68, 68 আর হচ্ছে 3, 3 হচ্ছে 71 আর 10 81, 81 আর 14, 81 আর 14 হচ্ছে তোমার 85 95, 95 আর ডিভাইডেড বাই কটা নাম্বার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা নাম্বার আছে তাই 10 দিয়ে ভাগ করব। 95কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে অ্যান্সার আসবে 9.5। তাহলে এটা কি? এটা হচ্ছে ট্রু নয়, এটা ফলস স্টেটমেন্ট। দিস ইজ ফলস, দিস ইজ ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, আমি প্রথমে সবকটা নাম্বারকে যোগ করেছি, যতগুলো নাম্বার আছে সবকটা নাম্বারকে যোগ করলে উত্তর আসে 95 আর টোটাল আছে 10টা নাম্বার, তাই জন্য এটাকে 10 দিয়ে ভাগ করেছি, তো অ্যান্সার এলো 9.5। তো এটা মিথ্যা কথা অর্থাৎ ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, চলো এবার আমরা 2 মার্কসের কোশ্চেনগুলো দেখি। প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব বলে প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখো, বলছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। ঠিক আছে, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে মানে স্মল আর, যেটা সুদের হার সেটা বার করতে বলেছে। সুদে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল মানে কোনো পি টাকা বছরের সুদে আসলে, ঠিক আছে, কত বছরের সেটা তো লেখা নেই। ঠিক আছে, এই কোশ্চেনটাই ইনকমপ্লিট কোশ্চেন, মানে কোশ্চেনটা তোমার ইনকমপ্লিট কোশ্চেন, এখানে কত বছরের সেই কথাটাই তো লেখা নেই, তাহলে অঙ্কটা হবে কি করে? ঠিক আছে, তোমার হচ্ছে কোনো আসল বছরের সুদে আসলে 27/8 গুণ হবে, কথাটার কোনো মানে দাঁড়ালো না, ইনকমপ্লিট কোশ্চেন। ঠিক আছে, দেখো চক্রবৃদ্ধি সুদের উপর বা সমর বৃদ্ধির উপর অনেক কোশ্চেন পাবে, তো যেহেতু এটা ইনকমপ্লিট কোশ্চেন, কোশ্চেনটাকে ছেড়ে দাও। ঠিক আছে, দিয়ে তোমরা অন্য কোনো কোশ্চেন করো, এটা ইনকমপ্লিট রয়েছে কোশ্চেন, এখানে একটা টাইম দেওয়া উচিত ছিল, তো সেই টাইমটা নেই, তো এটা ইনকমপ্লিট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই কোশ্চেনটা করছি, কোন ব্যবসায় এ এবং বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লাভ্যাংশ পেল, তাহলে সমগ্র লাভ কত হবে? তো একটা কথা মাথায় রাখো যে কোনো ব্যবসায় যদি এ এবং বি এর মূলধন অনুপাত 3:2 হয়, সবার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি যে মোট লাভ্যাংশ, মোট লাভ আগে ভেবে নিই, ধরে নিই যে মোট লাভ হচ্ছে 100x টাকা, মোট লাভ হচ্ছে কত টাকা? মনে করে নিলাম হচ্ছে 100x টাকা। এই 100x টাকার মধ্যে ও কি করছে? 5% দান করে দিচ্ছে, তো 5% দান করার পর লাভ, দান করার পর ওর কাছে কত টাকা লাভ থাকবে? দান করার পর লাভ থাকবে হচ্ছে 5% যেহেতু দান করছে, তাহলে ওর কাছে থাকবে হচ্ছে 95x টাকা, এটা হচ্ছে ওর কাছে লাভ থাকবে। তাহলে টোটাল লাভ কত টাকা? টোটাল লাভ হচ্ছে 100x টাকা, তার মধ্যে 5% দান করে দিচ্ছে, তো 5% দান করার পর ওর কাছে লাভ থাকবে হচ্ছে 95x টাকা। এবার ব্যাপারটা হলো এই 95x টাকার মধ্যে ও কিন্তু পুরো 95x টাকাটা পাবে না। কেন 95x টাকাটা পাবে না? 95x টাকাটা পাবে না এই কারণে, দেখো বলা আছে কোয়েশ্চেনে যে ওদের এর যে মূলধন সেটা হচ্ছে 3:2 রেশিওতে রয়েছে, এ আর বি এর যে মূলধন সেটা 3:2 রেশিওতে রয়েছে, মানে এ ওই 3 আর 2 এই রেশিওর মধ্যে 3 ভাগ পাবে 5 ভাগের মধ্যে। ঠিক আছে, দেখো 3:2 যদি রেশিওতে থাকে, আমি লভ্যাংশ কি করে বার করি? আমি কি করে বার করব এর লভ্যাংশ? এর লভ্যাংশ কি করে বার করব বলো? এর লভ্যাংশ বার করবার যে উপায়, সেটা হচ্ছে, দেখো 95x টাকাটা তো রয়েছে, কিন্তু এ কত ভাগ পাচ্ছে? 3 এর 2 ভাগ, মানে 3:2 তে রয়েছে, এ আর বি যে টাকার অনুপাত সেটা 3:2, মানে এ পাবে 3 ভাগ কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে। 3 ভাগ পাবে কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে, কারণ দেখো এটা কত ভাগে রয়েছে? 3:2 রেশিওতে, তাহলে এ পাবে 3 ভাগ কত ভাগের মধ্যে? 3 যুক্ত 2 5 ভাগের মধ্যে, তাহলে আমরা এখানটাতে লিখলাম 3/5। এবার দেখো এখানটাতে কেটে যাবে, 5 আর 95 কেটে গেলে 19 থাকবে, অর্থাৎ এখানটা থাকবে হচ্ছে তোমার 19 ইন্টু হচ্ছে 19x ইন্টু 3, 19x ইন্টু হচ্ছে 3, এত টাকা, 19x ইন্টু 3 এত টাকা পাবে, এটা হচ্ছে এর লাভ্যাংশ। এবার এর এই যে টোটাল লাভ্যাংশ 19x ইন্টু 3, এই টাকাটাই কোয়েশ্চেনে দেখো এর লাভ্যাংশটাই কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে 1197, 1197। তাহলে তুমি একটা কাজ করো,
19x লেখো ইন্টু 3 লেখো, এই টাকাটাই হচ্ছে 1197 টাকার সাথে সমান। এবার 19 আর 1197 যদি কেটে দিই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 63 থাকবে। আমরা যদি এখানে 3 আর 63 কেটে দিই তাহলে এখানে থাকবে আমাদের হচ্ছে 21। তাহলে x সমান সমান কত আসলো? 21। x এর মান কত আসলো? 21 আসলো। এবার ওদের মোট লাভ কত? 100x টাকা। ধরা হয়েছিল কত টাকা এর মোট লাভ? 100x টাকা ধরা হয়েছিল। তো 100x টাকা যদি ধরা হয়, এটা তো শুধু x বেরিয়েছে, 100x তো ধরা হয়নি। আর কোয়েশ্চেনে দেখো মোট লাভটা জানতে চেয়েছে, কোয়েশ্চেন দেখো সমগ্র লাভ জানতে চেয়েছে, সমগ্র লাভ অর্থাৎ মোট লাভটা জানতে চেয়েছে। মোট লাভ কত ধরেছি? 100x টাকা ধরেছি। এটা বার করবার জন্য কি করব? এর সাথে একটা 100 মাল্টিপ্লাই করব, এর সাথে একটা 100 মাল্টিপ্লাই করব, ব্যাস। তাহলে 100x সমান সমান কত চলে আসবে? 2100 টাকা চলে আসবে। 100x সমান সমান কত টাকা চলে আসবে? 2100 টাকা। এটাই হচ্ছে ওর মোট লাভ। হয়ে গেল সমগ্র লাভ এত। আচ্ছা তাহলে সমগ্র লাভ কত টাকা সেটা বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো এবার কি বলছে, দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে x² + ax + 8 = 0 এবং x² + bx = 0। এই সমীকরণের সাধারণ বীজ 2। এই সমীকরণের সাধারণ বীজ মানে এই বীজের মান 2টা এই সমীকরণেও বসাতে পারবো, আবার এই সমীকরণ বীজের মান 2টা এই সমীকরণেও বসাতে পারবো। তাহলে a এবং b এর মান কত? তাহলে ফার্স্টে দেখো রয়েছে x² + ax + 8 এটা = 0। তো এই সমীকরণটার সাধারণ বীজ কত? এই সমীকরণটার বীজ হচ্ছে 2। তাহলে আমরা কি করলাম? 2 এর মধ্যে বসিয়ে দিই। 2 বসালে এটা হবে 2 এর স্কয়ার প্লাস a * 2 প্লাস হচ্ছে 8 বসালে এখান থেকে বেরিয়ে আসবে দেখো 4 আর 8 এ 12 প্লাস 2a = 0। এখানে 4 হচ্ছে, এখানে 8 হচ্ছে, 12 টোটাল। a আর 2 গুণ করলে 2a, 12টাকে ওইদিকে পাঠাবো। তাহলে 2a সমান সমান হবে -12, 2 আর 12 কেটে যাবে, 6 থাকবে, a এর মান কত বেরোবে? -6। ঠিক একই রকম ভাবে যেহেতু এই সেকেন্ড সমীকরণটার এই যে x² + bx a = 0 এই সমীকরণেরও একটা বীজ 2, তাহলে এই সমীকরণটার x এর জায়গাগুলোতে আমরা 2 পুট করতে পারি। তাহলে আরেকবার পুট করছি, দেখো এখানটাতে x² প্লাস এখানে কত রয়েছে? bx + a। আচ্ছা x² প্লাস রয়েছে bx + a, এটা = 0 রয়েছে। আমরা এই সমীকরণের x এর জায়গাগুলোতে কত পুট করব? 2 পুট করব। স্যার কেন পুট করব? আরে কোশ্চেনেই তো বলে দিয়েছে যে সমীকরণটা সাধারণ বীজ 2, সমীকরণটা সাধারণ বীজ 2 বলা আছে। তো 2 পুট করার মধ্যে তাহলে এটা হবে 2 এর স্কয়ার প্লাস b * 2 প্লাস a এর মান বার করা হয়েছে -6। এখানে a এর মান বসাও, এখানে a এর মান বসাও, -6 = 0। তাহলে এখানে কত হচ্ছে দেখো 4 আর হচ্ছে প্লাস 2b আর এখানে হচ্ছে -6। তো 4 থেকে 6 বাদ যাবে, -2 দাঁড়াবে। তাহলে 2b - 2 = 0। তাহলে 2b = এই -2 ওদিকে যাবে, শুধু 2। তাহলে b এর মান কত আসবে? b এর মান 1 আসবে, b এর মান 1 আসবে। ঠিক আছে, 2b - 2, তো -2টা ওদিকে যাবে, তাহলে 2b = 2, 2 কেটে দিলাম, b এর মান হচ্ছে 1। তাহলে এই সমীকরণটা আমাদের হয়ে গেল। অর্থাৎ 2 এর দাগের যে কোশ্চেনটা রয়েছে সেই 2 এর দাগের কোশ্চেনটাও আমরা 3 এর দাগের যে কোশ্চেনটা সেটাও করে দিলাম। আচ্ছা চলে আসবো হচ্ছে 4 এর দাগের কোশ্চেনটা। কি বলছে? x + 7 + 4√3 হলে তাহলে 1/√x এর ভ্যালু কত? ঠিক আছে, x + 7 + 4√3। আচ্ছা চলো তাহলে আমরা এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো x = 7 + 4√3। তো এই সমীকরণটাকে কিভাবে লেখা আছে জানো? দেখো আমি ভাঙছি, দেখো 7টা কিভাবে লেখা আছে? 2 এর স্কয়ার a² প্লাস 2 ইন্টু a বলতে 2, b বলতে √3 প্লাস হচ্ছে তোমার হচ্ছে √3 তার হচ্ছে স্কয়ার। তুমি এই লাইনটার সাথে উপরের লাইনটা মিলিয়ে দেখো, মিলে যাবে। কি করে? 2 এর স্কয়ার মানে 4 হবে, √3 এর স্কয়ার মানে 3 হবে। তো 4 আর 3 এ 7 হলো, 2 এর স্কয়ার মানে 4 হবে, √3 এর স্কয়ার মানে 3 হবে, 4 3 এ 7 হলো। দেখো এই 7 মিলে গেল। আর এই মিডিলের নাম্বারটাকে দেখো 2 * 2 4 * √3 4√3 মিলে গেল। তো তুমি দেখো a² প্লাস 2 a বলতে 2, b বলতে √3 প্লাস b² বলতে হচ্ছে √3² তো এই হলো টোটাল ব্যাপার। তো আমরা এখন এটাকে লিখতে পারি x = 2 প্লাস √3 তার কত? তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, a তার স্কয়ার প্লাস 2 a বলতে 2, b বলতে √3 প্লাস b² বলতে √3²। তো এটাকে লিখতে পারি x প্লাস √3 তার হচ্ছে হোল স্কয়ার। এবার এখান থেকে আমরা যদি রুট চাপাই বোথ সাইডে, 2 প্লাস √3 তার হোল স্কয়ার আছে, এটারও যদি আমরা রুট চাপাই তাহলে এটার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে শুধু 2 প্লাস √3। এখন আমাদেরকে কোশ্চেনে বার করতে দিয়েছে 1/√x, এটা বার করতে দিয়েছে। 1 এর জায়গায় 1 লিখলাম,
রুট এক্স এর মান কত, রুট এক্স এর মান 2 যুক্ত রুট 3, এটা এখানেই বসাবো। তাহলে 2 প্লাস রুট 3 এখানে বসালাম। এবার এটাকে উপর নিচে করণ নির্ণয় করে তোমরা নিতে পারবে। তো 2 মাইনাস রুট 3 বোধহয় অ্যান্সার আসবে, তোমরা করে নেবে করণ নির্ণয়, মানে 2 মাইনাস রুট 3 দিয়ে ওপরে এবং নিচে মাল্টিপ্লাই করে করণ নির্ণয় করে নেবে, পেরে যাবে এখান থেকে। ঠিক আছে, ছেড়ে দিলাম এই জায়গাটাতে। তাহলে আমরা এখানটাতে কোন কোশ্চেনটা করলাম, কোন কোশ্চেনটা করলাম বলো? করলাম হচ্ছে তোমাদের কাছে 4 দাগের প্রশ্নটা করে দিলাম। আচ্ছা, 5 দাগের কোশ্চেনটা দেখো। 5 দাগের কোশ্চেনটা কি বলছে? বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, এ এবং বি বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে এবং আর এস এবং বিন্দুতে ছেদ করেছে। মানে কি বলছে? বলছে যদি দুটো বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এটা দেখো, কোশ্চেনটা দেখো, আমি ডায়াগ্রামের মধ্যেই করে দেবো। দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত আর এখানে এই আর একটা বৃত্ত আছে। এই দুটো বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তো এইখানটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা বিন্দুটার নাম দিলাম এ। এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিলাম বি। তাহলে দুটো বৃত্ত, এই হচ্ছে প্রথম বৃত্ত আর এটা হচ্ছে সেকেন্ড বৃত্ত, দুটো বৃত্ত পরস্পরকে এ এবং বি এই দুটো বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এ এবং বি বিন্দুতে যদি ছেদ করে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এ এবং বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে পরস্পরে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো, এ বিন্দুগামী যেটা রয়েছে, এ বিন্দুগামী যে সরলরেখাটা, মানে এ বিন্দু হয়ে যে সরলরেখাটা গেছে, সেটা বৃত্তটাকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এর মানেটা কি? এর মানেটা কি দেখো, আঁকলে বুঝতে পারবে, আঁকলে বুঝতে পারবে। যেটা হচ্ছে এ বিন্দু, এই যে এ বিন্দু, এই এ বিন্দুটা হয়ে যে সরলরেখাটা গেছে না, সেটা এই প্রথম বৃত্তকে ছেদ করেছে পি বিন্দুতে আর সেকেন্ড বৃত্তটাকে ছেদ করেছে কিউ বিন্দুতে, যেটা এ বিন্দুগামী সরলরেখা। আর যেটা বি বিন্দুগামী সরলরেখা, এই যে দেখো লেখা আছে, যেটা বি বিন্দুগামী যে সরলরেখা, সেটা বৃত্ত দুটিকে আর এস বিন্দুতে ছেদ করেছে, আর এস বিন্দুতে ছেদ করেছে। তার মানে যেটা এই যে বি বিন্দুগামী যে সরলরেখা, যে বি বিন্দুগামী যে সরলরেখা, এটা বৃত্তটাকে কোন বিন্দুতে ছেদ করেছে? আর এস বিন্দুতে। তাহলে এটা আর, এটা এস, এই ছেদ করেছে। এই হলো ওভারঅল বিষয়। এবার আমি কি করব? এইটা এটাকে জুড়ে দেবো, এইটার এইটাকে আমি জুড়ে দিলাম, এইটার এইটাকে আমি জুড়ে দিলাম, ঠিক আছে, এইটার এইটাকে আমি জুড়ে দিলাম। আমাকে কি কি কোণ খুঁজতে বলেছে একটুখানি তাকাও। প্রথম যে কোণটা দিয়েছে হচ্ছে, দেখো, সেটা হচ্ছে এ পি আর সমান 80। এ কোণ, পি কোণ আর, পি কোণটার মান 80 বলে দিয়েছে, পি কোণটার মান 80 বলেছে। এ পি আর বলেছে না, মানে পি কোণটার মান 80 ডিগ্রি বলেছে। পি কোণটার মান 80 ডিগ্রি, মানে এই যে পি কোণটা, এটা হচ্ছে 80 ডিগ্রি, পি কোণটার মান 80 ডিগ্রি। ওকে, নেক্সট, বি আর পি 78 ডিগ্রি, আর কোণটার মান 78 ডিগ্রি, আর কোণটার মান 78 ডিগ্রি, মানে এইটা আর কোণ, ঠিক আছে, এটার মান হচ্ছে 78 ডিগ্রি। আচ্ছা, তো এটাও হলো। নেক্সট কি বলেছে? এ কিউ এস আর বি এস কিউর মান নির্ণয় করো। এ কিউ এস এর মান জানতে চেয়েছে। এ কিউ এস, এ কিউ এস কোনটা? এ কিউ এস, অর্থাৎ এই জায়গাটার মান জানতে চেয়েছে। এবং কি জানতে চেয়েছে দেখো, বি এস কিউ, বি এস কিউ, অর্থাৎ বি এস কিউ মানে বি এস কিউ, মানে এই জায়গাটার মান জানতে চেয়েছে। এটা পিকচারের মধ্যে হিসাব করতে করতেই বেরিয়ে যাবে। দেখো, এটা হিসাব করতে করতেই বেরিয়ে যাবে পিকচারের মধ্যে। আমরা জানি এইটা হচ্ছে একটা বৃত্ত, এইটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। মানে এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে অটোমেটিক্যালি এই কোণটাকে 100 ডিগ্রি হতেই হবে। তাহলে 100 আর 80 এই দুটোকে যোগ করলে 180 পরস্পর সম্পূরক হয়ে যাবে, ঠিক আছে। আবার এই কোণটা যদি 78 ডিগ্রি হয়, এর বিপরীত কোণটাকে এমন হতে হবে যাতে এই কোণটাকে আর এই কোণটাকে যোগ করলে 180 ডিগ্রি মিলে যায়, কারণ বিপরীত কোণগুলো সম্পূরক। তাই এটা যেহেতু 78, তাহলে এইখানকার কোণটাকে হতে হবে 102 ডিগ্রি, 102 ডিগ্রি। তাহলে 102 আর 78 যোগ করে দেখো, এই বিপরীত কোণটা, বিপরীত দুটো কোণ, এই যে এই কোণটার এই কোণটা, এই যে বিপরীত দুটো কোণ, এটা আবার 180 ডিগ্রি মিলে যাবে। তাহলে হলো। আচ্ছা, এবার এইটার পুরো কোণটা কত? পুরো কোণটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, পুরোটা এখান থেকে স্টার্ট করে পুরোটা 180 ডিগ্রি। তার মধ্যে এইটুকু যদি 102 হয়, তাহলে বাকিটা মানে এই যে এইখান থেকে স্টার্ট করে এইটুকু কত ডিগ্রি হবে? এইটুকু হবে 78 ডিগ্রি, এইটুকু হবে 78 ডিগ্রি। ব্যাস। আবার এই জায়গাটার দিকে তাকাও, এই জায়গাটা যদি 100 ডিগ্রি হয়, পুরোটা হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইন বা সরলরেখা, পুরোটা তোমার একটা স্ট্রেট লাইন বা সরলরেখা। তো এটা 100 ডিগ্রি যদি হয়, তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা হবে তোমার হচ্ছে 80 ডিগ্রি, অটোমেটিক্যালি এটা হবে 80 ডিগ্রি। পুরোটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, তার মধ্যে এই পাশটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 80 ডিগ্রি। ব্যাস, এটুকু হচ্ছে ব্যাপার। এবার এটা 80 মানে তার সামনেরটা 100,
এটা 80 মানে তার সামনেরটা 100, এটাই তো হবে। এটা 80 মানে এর সামনের যেটা এটা হচ্ছে 100 ডিগ্রি। আবার এইটা 78 মানে এর যে সামনের দিকটা, এর সামনের দিকটা 102 ডিগ্রি, এটাই তো জানতে চেয়েছিল। এটা 78 মানে এর সামনেরটা 102 ডিগ্রি। 102 আর 78 যোগ করো, 180 মিলে যাবে। এখানকার 80 আর এখানকার 100 যোগ করো, 180 মিলে যাবে। তাহলে এইভাবে এটা 78 মানে সামনের দিকটা 102 ডিগ্রি, এটা জানতে চেয়েছি, বের করে ফেললাম। এটা 80 মানে এর সামনের দিকটা 100 ডিগ্রি, এটা জানতে চেয়েছে, বের করে ফেললাম। তো আমরা এখান থেকে কোন কোশ্চেনটা করে ফেললাম? এখান থেকে যে কোশ্চেনটা করলাম সেটা হচ্ছে তোমার 5-এর দাগটাও কমপ্লিট হয়ে গেল, 4-এর দাগ তো হয়েই গেছে। আচ্ছা, এবার দেখো আমরা করব হচ্ছে কোনটা, 6-এর দাগটা করব। কি বলছে দেখো, বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত, এখানে এডিটা ভুল রয়েছে, বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করে। কোশ্চেনে একটু মিস্টেক আছে এটাতেও, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা জ্যা, আগে সেরকম আঁকছি, যেরকম পিকচারটা হবে সেটাকে আঁকছি। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে একটা জ্যা, এই যে এ এবং বি এটা হচ্ছে একটা জ্যা, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এই গোটা বৃত্তটার এবিটা হচ্ছে একটা জ্যা, হলো এতটা পর্যন্ত? ওকে স্যার। আচ্ছা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বি বিন্দুতে যে স্পর্শক আঁকা হবে, মানে এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই বি বিন্দুতে যে স্পর্শক আঁকা হবে, এবার বি বিন্দুতে স্পর্শক আঁকলে এরকম হবে, বি বিন্দুতে স্পর্শক আঁকলে এরকম হবে, এটা হচ্ছে বি বিন্দুতে আঁকা স্পর্শক, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে এইটা হচ্ছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা হচ্ছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আচ্ছা, এবার বলছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করে। বর্ধিত এডি কথাটা এখানে ভুল আছে, বর্ধিত এ কে, এই যে এখান থেকে এ ও কে হবে, এটা বর্ধিত এ ও কে, এটা বর্ধিত এ ও কে হবে, ঠিক আছে, এটা বর্ধিত এ ও কে হবে, কথাটা মিস্টেক আছে। তো বর্ধিত এ ও কে, এই যে এ ও কে কোন বিন্দুতে ছেদ করেছে? টি বিন্দুতে ছেদ করেছে। তো বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করে, এটা বর্ধিত এ ও হবে। তো বর্ধিত এ ও কে টি বিন্দুতে গিয়ে ছেদ করে, হয়ে গেল। আমরা একটা কাজ করছি, আমরা এইখান থেকে এটার ওপর একটা লম্ব আঁকছি। এই যে সেন্টার থেকে স্টার্ট করে আমরা কি করছি, এই বি পয়েন্টের ওপর একটা লম্ব এঁকেছি। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক। তো অটোমেটিক্যালি এই জায়গার যে অ্যাঙ্গেলটা, এই জায়গার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, কারণ তোমাদের তো এই উপপাদ্যটা শেখানো হয়েছে যে যেটা বৃত্তের ব্যাসার্ধ আর যেটা বৃত্তের স্পর্শক এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে। তো এটা বৃত্তের ব্যাসার্ধ আর এইটা স্পর্শক, তো এরা লম্বভাবে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে, শেখানো হয়েছে। তাই জন্য আমি এই পাশের কোণটা 90 ডিগ্রি লিখলাম। এবার প্রশ্নতে চলে আসো, কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে দেখো। কোশ্চেনে বলছে যে ব্যাট কোণ বি এ টি কোণ, অর্থাৎ এ যে কোণটা মিডিলে থাকা কোণটাই মেন কোণ, এ কোণটা কত? 25 ডিগ্রি। এ কোণটা 25 ডিগ্রি, এ কোণটা 25 ডিগ্রি মানে এই জায়গার যে অ্যাঙ্গেলটা সেটা বলে দিচ্ছে 25 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমাকে একটা জিনিস বুঝতে হবে, এই জায়গাতে একটা কনসেপ্ট আছে যে এটা যদি বৃত্তের যদি ব্যাসার্ধ, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি দুটো ব্যাসার্ধ হয় তাহলে এই যে জিনিসটা আর এই যে জিনিসটা এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়, আর সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত যে কোণগুলো হয় সেগুলো সমান সমান হয়। তো এটা ব্যাসার্ধ আর এটা ব্যাসার্ধ হওয়ার জন্য এই ব্যাসার্ধের সামনের দিকের কোণ 25 ডিগ্রি হলে এই ব্যাসার্ধের সামনের দিকের কোণ মানে এইখানটার যে কোণটা সেই কোণটা 25 ডিগ্রি হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। আর মানে একটা বৃত্তের মধ্যে দুটো বাহু সমান হয়, মানে এই বাহুটা আর এই বাহুটা তো ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হলে কি হবে, এটা 25 মানে এটাও 25 হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা বাইরের কোণটা কত সেটা বার করতে পারবো ক্লাস 8-এর উপপাদ্যকে কাজে লাগিয়ে, যে বহিস্থ কোণটা কি হয়, ভেতরের দুটো কোণের যোগফলের সমান। এই বাইরে থাকা কোণটা হবে এই কোণটার যোগফলের সমান, মানে 25 আর 25-এর যোগফলের সমান, মানে এটা 50 হবে, স্বাভাবিক বিষয়। এবার তুমি তাকাও ত্রিভুজের দিকে, ত্রিভুজের ক্ষেত্রে কি হবে দেখো, ও বি আর হচ্ছে টি, এই যে ও বি টি, এই যে এই ত্রিভুজটা। এবার দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি, দুটো মিলে হচ্ছে 140 ডিগ্রি। তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা হতে হবে 40 ডিগ্রি, তবেই এই যে গোলাপি করে মার্ক করা জায়গাটা এই ত্রিভুজটার টোটাল 180 ডিগ্রি মিলে যাবে। এটা 50, এটা 90, তাহলে এটা 40 হতে হবে, হয়ে গেল, গল্প শেষ। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কোন অঙ্কটা হয়ে গেল, 6-এর দাগও কমপ্লিট হয়ে গেল। তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমি করিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো, এবার আমরা করব এই 7-এর দাগের কোশ্চেনটা।
কি বলছে ও কেন্দ্রীয় দেখো কি বলছে, বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কে বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, তাহলে দুটো জ্যা আছে, একটা 10 সেন্টিমিটার, একটা হচ্ছে 24 সেন্টিমিটারের, এবি এবং সিডি যারা বিপরীত পাশে অবস্থিত। মানে পিকচারটা এরকম হবে, পিকচারটা এরকম হবে, দেখো পিকচারটা এরকম হচ্ছে যে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটার এই হচ্ছে সেন্টার, সেন্টারটা হচ্ছে ও, এখানে একটা জ্যা লিখলাম, এখানে একটা জ্যা লিখলাম, এই জ্যাটার নাম হচ্ছে এবি দিলাম, এবং এই ও এর ঠিক বিপরীত পাশে এখানে একটা জ্যা আছে যেটার নাম আমরা সিডি দিলাম, দুটো জ্যা রয়েছে। এবার এরা দেখো এই ও কেন্দ্রের ঠিক বিপরীত পাশে দুটো জ্যা অবস্থিত। তো একটা জ্যায়ের দৈর্ঘ্য, প্রথম যে জ্যাটা বলেছে তার দৈর্ঘ্য কত, প্রথম জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং সেকেন্ড জ্যাটার দৈর্ঘ্য কত 24 সেন্টিমিটার। তাহলে আমরা একটা কাজ করছি, এখান থেকে আমরা এই আর এই দুটো লম্ব আঁকছি। তো এটা 10 সেন্টিমিটার, মানে এখান থেকে এইটুকু হবে 5 সেন্টিমিটার, আচ্ছা, এবং 5 সেন্টিমিটার হবে বাকি এইটুকু, এইটুকু হবে বাকি 5 সেন্টিমিটার। ওপরেরটা 24 সেন্টিমিটার, মানে 12 ভাগ হবে, তো এটা হবে আমাদের 12 সেন্টিমিটার, আর এদিকটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, এদিকটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, 12 12 হলো এতটুকু অবধি। আচ্ছা, এবার এই সিডি জ্যা আর এবি জ্যায়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, দেখে নাও সিডি জ্যা আর এবি জ্যায়ের মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে। কত দূরত্ব বলে দেওয়া আছে, কত দূরত্ব বলে দেওয়া আছে, 17 সেন্টিমিটার দূরত্ব, দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার দূরত্ব মানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে স্টার্ট করে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে টোটালটা 17, টোটালটা 17, এই জ্যা এবং এই জ্যায়ের মধ্যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 17 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার হলে এইটুকুকে আমরা এক্স মানছি, এই ডিস্টেন্সটাকে এই ব্যাসার এইটুকুকে আমরা এক্স মানছি, এইটুকুকে আমরা এক্স মানছি। এখন এটা যদি এক্স হয় তাহলে বাকিটা কত হবে 17 মাইনাস এক্স, এটা যদি এক্স হয় তাহলে বাকিটা কত হবে 17 মাইনাস এক্স, টোটাল ডিস্টেন্স 17, তাহলে এটা এক্স হলে বাকি ডিস্টেন্স 17 মাইনাস এক্স হবে। তাহলে এইখান থেকে স্টার্ট করে এই যে এইখান থেকে স্টার্ট করে এইটুকু পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কি হবে, এই ডিস্টেন্সটা হবে 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্স হবে, 17 মাইনাস এক্স হবে, হলো এতটুকু পর্যন্ত। এইটুকু এক্স হলে এইটুকু 17 মাইনাস এক্স হবে, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এই পয়েন্টটাকে জুড়ে দেবো, আর এখান থেকে কি করব, এই পয়েন্টটাকে জুড়ে দেবো, দুটো পয়েন্টকে আমরা জুড়ে দিলাম। এবার তুমি লক্ষ্য করে দেখো, এটা 17 মাইনাস এক্স, এটা 5, অটোমেটিক্যালি অতিভুজ বার করে ফেলতে পারবো, ঠিক আছে, এই অতিভুজটা বার করে ফেলতে পারবো যেটা কিনা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি করব, 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 এর স্কোয়ার, এটা ইকুয়ালস টু, মানে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করলাম, তাহলে ওবিটা পেয়ে যাবো, ওবিটা অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ওবি তার হচ্ছে স্কোয়ার। অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ রেডিয়াস, তো ও থেকে বি হচ্ছে ব্যাসার্ধ বা হচ্ছে রেডিয়াস, তার স্কোয়ার আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা কি করব, এটা হচ্ছে এক্স লম্ব তার স্কোয়ার, এটা ভূমি 12 তার স্কোয়ার, তাহলে আমরা লিখবো এক্স হচ্ছে লম্ব তার স্কোয়ার প্লাস এইখানটার এইটুকু হচ্ছে ভূমি যেটা হচ্ছে 12 তার স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মানে ওডিটা হচ্ছে অতিভুজ, তো ওডি তার স্কোয়ার, এটাকে আমরা লিখলাম ওডি তার স্কোয়ার। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেখানে এই যে ওডিটা এটাও ব্যাসার্ধ, আর এখানে থাকা এই যে ওবিটা সেটাও তো ব্যাসার্ধ, তো দুটোই যখন ব্যাসার্ধ তাহলে এই ওবির যে মান আর এই যে ওডির যে মান সমান, সমান বলে আমি চাইলে এখন এইটাকে আর এইটাকে ইকুয়ালে বসাতেই পারি। তাহলে আমি একটা কাজ করছি, আমি এখন এই রাশিটাকে আর এই রাশিটাকে ইকুয়ালে বসাচ্ছি, মানে আমি এখন একটা কাজ করছি 17 মাইনাস এক্স তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে 5 স্কোয়ার মানে 25, এটার সাথে এইখানে দেওয়া এক্স স্কোয়ার প্লাস 144, এক্স স্কোয়ার প্লাস 144 ইকুয়ালে বসালাম, কারণ ওবির মান আর ওডির মান সমান, এই যে ওবির মান আর ওডির মান সমান, তাই না, দুটোকে ইকুয়ালে বসালাম। এবার এটাকে ভেঙে দাও, ভেঙে দিলে এক্স এর মান জেনে যাবে, 17 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 25, ঠিক আছে, এখানে প্লাস এক্স স্কোয়ারটাকে এদিকে টেনে নেবো, মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস 144কে দিকে টেনে নেবো, মাইনাস 144 হয়ে যাবে, এটা সমান সমান 0 আসবে, কাটাও, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে। আচ্ছা, দেন এখানে 17 স্কোয়ার আর 25, ঠিক আছে, তার থেকে তোমার হচ্ছে এটা বাদ যাবে, তাহলে দেখো এখানে কত হচ্ছে
17 স্কোয়ার মানে 289, তার সাথে 25 যোগ হবে, তার থেকে 144 বাদ যাবে। 289 প্লাস 25 মাইনাস 144 করতে হবে। তো 289 প্লাস 25 করলে হচ্ছে 9 আর 5 14, 4 হাতে থাকলো 1, 8 আর 2 10 আর 1 11 1, হ্যাঁ হাতে থাকলো 1, 3 আর 1 2 আর 1 3, ঠিক আছে। দেখো 5 আর 9 14, তার 4 হাতে থাকলো 1, তাহলে 8 2 10 আর 1 11 1 হাতে 1 থাকলো, 2 আর 1 3, 314 হচ্ছে। 314 হচ্ছে কোনটা কোনটা, 17 স্কোয়ার আর 25 মিলে। তার থেকে 144 বাদ যাবে, তার থেকে 144 বাদ যাবে, 4 থেকে 4 বাদ যাবে 0, 1 থেকে মানে 11 থেকে ধরো 4 বাদ গেল, এটা 7 হলো, আর তোমার এখানে 2 হয়ে যাবে, এটা তার মানে এটা 170 হবে। তাহলে ব্যাপারটা বোঝো, 17 স্কোয়ার মানে 289, তার সাথে 25 যোগ হবে 314, তার থেকে 144 বাদ যাবে, তো অ্যান্সার কত আসবে 170। তাহলে এখানটাতে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে -34x, এইটুকু হচ্ছে -34x -34x, আর এইটা এইটা আর এইটা, এই যে এইটা তিনটে মিলে তৈরি করছে কত, তৈরি করছে 170, তৈরি করছে 170, যেটা সমান সমান 0। এবার প্লাস 170কে ওইদিকে পাঠাবো, তাহলে -34x ইজ ইকাল টু -170 হবে। 17 দিয়ে কাটালাম, 17 দিয়ে কাটলে এটা হবে 10, 17 দিয়ে কাটালে এটা হবে 2, মাইনাস মাইনাস কাটালাম 2 আর 10 কাটালাম, অ্যান্সার থাকলো 5। এক্স এর কত মান আসলো, এক্স এর মান আসলো হচ্ছে 5, এক্স এর মান 5 আসলো। তাহলে প্রশ্নতে কি জিজ্ঞাসা করেছে, প্রশ্নতে জিজ্ঞাসা করেছে যে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ইজি প্রশ্ন, ব্যাসার্ধের দৈর্ঘ্য ইজিলি বেরিয়ে যাবে। এবার কি করে বেরিয়ে যাবে দেখো, এক্স এর মান 5, তো এক্স এর মান 5 নিয়ে গিয়ে তুমি এই সমীকরণের মধ্যে বসিয়ে দাও, দিলেই ওডি জেনে যাবে, ওডিটাই তো ব্যাসার্ধ, এই যে ওডিটা ব্যাসার্ধ, তো জেনে যাবে তুমি। তুমি চাইলে এই সমীকরণেও বসাতে পারো, একই ব্যাপার হবে। তো 5 বসাবে, 5 স্কোয়ার মানে 25 হবে, আর 12 স্কোয়ার মানে 144 হবে, তো দুটোকে যোগ করবে 169 হবে। তা 169 তো এখানে আবার স্কোয়ারে আছে, তো রুট করতে হবে, রুট করলে 13 অ্যান্সার আসবে, তো অ্যান্সার 13 হবে, করে নিও। এখানে 5 স্কোয়ার বসাবে 25 আর 144, 169 হবে, তারপর স্কোয়ারে আছে, তো রুট করবে, রুট করলে তোমার অ্যান্সার আসবে 13, তো অ্যান্সারটা কত হবে, 13 অ্যান্সার আসবে। তো সেই জন্য আমরা এইটার যে কোয়েশ্চেনটার যে অ্যান্সার হলো, সেটার কত অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে তোমার 13, 7 এর কোয়েশ্চেনটাও হয়ে গেল, এটা হচ্ছে 13 অ্যান্সার। আচ্ছা, তো এখানটাতে দেখো পরে যে কোয়েশ্চেন দিয়েছে কি বলছে, বলছে একটি 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলককে বৃহত্তম যে ঘনক কেটে নেওয়া যায় তার আয়তন নির্ণয় করো। 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটা কেটে নেওয়া যায় তার আয়তন নির্ণয় করো। তাহলে আগে একটা 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আঁকি। তাহলে এটা একটা গোলক যার ব্যাসার্ধ 4√2 সেন্টিমিটার, এর মধ্যে থেকে কোনো ঘনককে কাটবো, এর মধ্যে থেকে কোনো ঘনককে কাটলে এইটা হচ্ছে আমাদের ঘনক, এটা হচ্ছে আমাদের ঘনক, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ম্যাক্সিমাম দৈর্ঘ্যের একটা ঘনককে কাটবো, ম্যাক্সিমাম দৈর্ঘ্যের একটা ঘনককে কাটবো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরে এটাকে আঁকছি, আগে একটা কাজ করি, আগে একটা ঘনক আঁকি, আগে একটা ঘনক আঁকি। এই হচ্ছে ঘনক, ঠিক আছে, এই হচ্ছে ঘনক, ওকে, এই হচ্ছে ঘনক, এই হচ্ছে ঘনক, ঘনক আঁকলাম, ঘনক আঁকলাম। তো ঘনকের মধ্যে থেকে, এর মধ্যে থেকে কি করব, ম্যাক্সিমাম দৈর্ঘ্যের ঘনক হবে, তার মানে এখান থেকে যে গোলকটা যাবে সেটা এরকম যাবে, এরকম যাবে। আমি অন্য কালি দিয়ে করছি, অন্য কালি দিয়ে করছি, তাহলে ফিল্ডটা আসবে। দেখো এখান থেকে যে গোলকটা যাবে না, এখান থেকে যে গোলকটা যাবে সেই গোলকটা এরকম যাবে, এই প্রত্যেকটা বিন্দুকে ছেদ করতে করতে যাবে, প্রত্যেকটা বিন্দুকে ছেদ করতে করতে এখান থেকে হয়ে এখানে যাবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম দৈর্ঘ্যের গোলক। এবার একটা জিনিস মাথায় রাখো, যে এইখানটার এই সেন্টার থেকে এর এই সেন্টার পর্যন্ত যেটা কিনা ঘনকটার কর্ণ, যেটা কিনা ঘনকটার কর্ণ, যেটা হচ্ছে ঘনকটার কর্ণ, সেটা হচ্ছে গোলকটার ব্যাস, ঠিক আছে। যেটা ঘনকটার কর্ণ সেটা হচ্ছে গোলকটার ব্যাস। তুমি পিকচারের দিকে তাকালেই বুঝতে পারবে, যেটা ঘনকটার এই কর্ণ সেটা হচ্ছে আবার এই গোলকটা, এই যে গোলকটা রয়েছে তার দেখো ব্যাস, তার দেখো ব্যাস। তাহলে ঘনকের কর্ণ ইকুয়ালস টু গোলকের ব্যাস। তার মানে বুঝলাম ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে যে গোলকটা আমাদেরকে দেওয়া আছে সেই গোলকের কি, গোলকের হচ্ছে আমাদের ব্যাস। ঘনকের কর্ণ ইকুয়ালস টু কি হচ্ছে, গোলকের ব্যাস। তো কোয়েশ্চেনে কি দিয়েছে দেখো, কোয়েশ্চেনে দিয়েছে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 4√2 সেন্টিমিটার, গোলকটার ব্যাসার্ধ 4√2 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, 4√2 সাথে 2 এর গুণ, সেটাই গোলকটার ব্যাস আসবে। তাহলে আমরা কি করছি, গোলকটার ব্যাসার্ধ তো দিয়েছে 4√2, এটা তো ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ, কিন্তু আমাকে কি লিখেছি, গোলকের ব্যাস লিখেছি কথাটা।
ব্যাস বানানোর জন্য এর সাথে একটা 2 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের ব্যাপার মিটে যাবে। হচ্ছে কর্ণের যে ফর্মুলা, ঘনকের কর্ণের যে ফর্মুলা সেটা হচ্ছে বাহু √3। ঘনকের কর্ণের ফর্মুলা বাহু √3। আর গোলকের ব্যাস মানে কি, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে। তো গোলকের যে ব্যাসার্ধ ছিল সেটা 4√2, ব্যাস বানানোর জন্য তার সাথে 2 দিয়ে গুণ করলাম। তো এই √3টার তলায় যাবে, তাহলে এটা হয়ে যাবে বাহুর যে মাপটা দাঁড়াবে, সেই বাহুর মাপটা দাঁড়াবে √3টার তলায় গেলে 2 আর 4 8 √2, আর 3টার তলায় যাবে বাই হচ্ছে 3, 8√2/3। এটা হচ্ছে ঘনকটার বাহু। এবার ঘনকের আয়তন বার করতে দিয়েছে বা ঘনফল বার করতে দিয়েছে, ঘনকের আয়তন বার করতে দিয়েছে। তো ইজিলি ক্যালকুলেট করে দাও না, বাহুর কিউব। ঘনকের আয়তনের ফর্মুলা কি, বাহুর কিউব। তো বাহু কত দেওয়া, বাহু দেওয়া 8√2/3, তাহলে লেখো 8√2 হচ্ছে 3, লিখে তার লেখো হচ্ছে কিউব করো। এবার ক্যালকুলেশন তুমি নিজে করে নাও, 3খানা 8কে গুণ করবে 512 আসবে, আর √2 3খানা গুণ হবে, তো তোমার √2 3খানা গুণ হলে 2√2 হবে, 1024 মতো আসবে। আর 3-এর কিউব মানে করে দেখবে যা আসবে তাই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার √3 ছিল, এটা √3টা নিচে গেছে, এখানে √3 হবে, এখানে √3 হবে। ক্যালকুলেশন করে নেবে, নিয়ে যা আসবে তাই, এখান থেকে তুমি পেরেই যাবে। এরকম ছেড়ে দিলাম আমি, এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেশন আছে, তুমি করে নেবে। 8-এর কিউব মানে 512, আর 2√2 পাবে ওপরে একটা, আর নিচে একটা 3√2 পাবে, হিসাব করে যা হবে তাই, ঠিক আছে। ছেড়ে দিলাম এখানটাতে। তো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, এখান থেকে আমরা কোন কোশ্চেনটা করলাম, এখান থেকে আমি করলাম হচ্ছে 8-এর দাগেরটা। এরপরে আর একটা কোশ্চেন আছে দেখো, 9-এর দাগের যে কোশ্চেনটা। 9-এর দাগের কোশ্চেনে বলছে 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেন্টিমিটার, বহির্ব্যাস 12 সেন্টিমিটার, অন্তর্ব্যাস 10 সেন্টিমিটার, চোঙটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। তো ব্যাপারটা হচ্ছে লোহা আছে কত ঘন সেন্টিমিটার, এটা মানে কি, চোঙটার আয়তন জানতে চেয়েছে। তো চোঙের আয়তনের ফর্মুলা, চোঙের এটা যেহেতু ফাঁপা চোঙ, মানে যেহেতু তোমার দুমুখ খোলা, ঠিক আছে, এবং বহির্ব্যাস অন্তর্ব্যাস দুটোই দিয়েছে, তো এই ধরনের চোঙের বহির্ব্যাস অন্তর্ব্যাস যখন দুটো দিয়ে দেবে, তখন সেই ধরনের চোঙের আয়তনের যে ফর্মুলা হয়, চোঙের সেই ক্ষেত্রে আয়তনের যে ফর্মুলা হয়, যে চোঙের বহির্ব্যাস অন্তর্ব্যাস দিয়ে দেবে দুটোই, সেই ধরনের চোঙের আয়তনের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে পাই এইচ, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বড় হাতের r² মাইনাস হচ্ছে ছোট হাতের r², ঠিক আছে। এটা হচ্ছে চোঙের ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা, বা তোমার হচ্ছে যখন যে চোঙের বহির্ব্যাসটা আর ভেতরের ব্যাসটা দিয়ে দেবে সেই চোঙের ফর্মুলা হচ্ছে এইটা, পাই এইচ বড় হাতের r² মাইনাস ছোট হাতের r²। তো পাই এর মান কত, পাই এর মান 22/7, এইচ মানে হচ্ছে চোঙটার উচ্চতা। তো এখানে উচ্চতা কত দিয়েছে, চোঙটার উচ্চতা দিয়েছে 35 সেন্টিমিটার, উচ্চতা দিয়েছে 35 সেন্টিমিটার, এইচ এর জায়গায় 35 লিখলাম। ক্যাপিটাল আর মানে চোঙটার বাইরের ব্যাসার্ধ, তো বাইরের ব্যাসার্ধ কত দিয়েছে, বাইরের ব্যাস দিয়ে দিয়েছে 12, বাইরের ব্যাসটা তো 12 দিয়েছে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে, 6 হবে। আচ্ছা, তাহলে ব্যাসার্ধর জায়গাতে 6 লিখে তার স্কোয়ার লিখলাম, স্মল আর। তো দেখো এখানটাতে চোঙটার অন্তর্ব্যাস 10 বলেছে, তাহলে ব্যাসার্ধ 5 হবে, এর অর্ধেক হবে, তাহলে এর অর্ধেক হবে মানে হচ্ছে 5-এর স্কোয়ার হবে। এই 7 আর 35 কেটে দিলাম, 5 থাকবে, 22 আর 5-এর গুণ করো 110 পাবে, ঠিক আছে। 22 আর 5-এর গুণ করে দেখো 110 পাবে। 36 থেকে 25-এর বাদ দাও, তাহলে 25, 5 আর 6, 5 আর তোমার হচ্ছে 5 আর হচ্ছে 6, 11 থাকবে, এটা 11 থাকবে। তো হিসাব করে দেখো 1210 অ্যান্সার আসবে, ঠিক আছে। 1221 ঘন সেন্টিমিটার, 1221 ঘন সেন্টিমিটার অ্যান্সার আসবে। 36 স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36, তার থেকে 25 বাদ যাবে, তাহলে হচ্ছে তোমার 11, 36 থেকে 25 বাদ গেলে তাহলে 11 হবে, আর 22 আর 5-এ 110 হবে, 110 × 11 করে 1210 ঘন সেন্টিমিটার হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা। তো চোঙের আয়তনের ফর্মুলা আমরা চোঙ বার করে ফেললাম, চোঙের কত ঘন সেন্টিমিটার লোহা থাকবে বার করে ফেললাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন গেল। নেক্সট আমাদের হচ্ছে 9 হয়ে গেল। আচ্ছা, 10-এর দাগের যে কোশ্চেনটা দেখো কি বলছে, এ এবং বি দুটি কোণ পরস্পর পূরক, তাহলে প্রমাণ করতে হবে sin a + b তার হোল স্কয়ার 1 + 2 sin a cos a, এটা হচ্ছে সমান জিনিস। তাহলে সবার আগে sin a + sin b তার হোল স্কয়ারে ভাঙছি। সবার আগে আমি ভাঙছি, এ আর বি পূরক কোণ বলেছে, মানে এ কোণের সাথে যদি আমরা বি কোণকে যোগ করতে পারি অ্যান্সার পাবো 90 ডিগ্রি, তবেই বোঝায় এ আর বি হচ্ছে পূরক কোণ। তাহলে আমাদের দেখো কোশ্চেনে দেওয়া আছে sin a প্লাস হচ্ছে sin b, তার কত দেওয়া আছে, তার হচ্ছে হোল স্কয়ার দেওয়া আছে। এটাকে আমরা a + b তার হোল স্কয়ারের সূত্রতে ভাঙছি, sin স্কয়ার a, ঠিক আছে। আমি ভাঙছি, দেখো a² + 2a মানে sin a, b
বি মানে হচ্ছে সাইন বি, ঠিক আছে, প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার বি, বি স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার বি। এবার এখানটাতে দেখো কি হচ্ছে, আমাদেরকে বির মান যদি বার করি, বির মান যদি বার করি, কারণ আমাদেরকে সবকিছু এতে কনভার্ট করতে দিয়েছে, সাইনে আর কসে সবকিছুকে এতে কনভার্ট করতে হবে, তাই এখান থেকে বির মান বার করলাম, এটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এ। পূরক কোণ থাকার অর্থ হচ্ছে প্রথম দুটো কোণের যে যোগফল সেটা 90 ডিগ্রি আসবে, সেখান থেকে বির মান বার করলাম, এটাকে ওদিকে পাঠালাম, 90 ডিগ্রি মাইনাস এ হবে। তো বির মান 90 ডিগ্রি মাইনাস এ আর এর মধ্যে 90 ডিগ্রি মাইনাস এর হিসেবে বসাও, তাহলে সাইন স্কোয়ার এ হবে প্লাস 2 সাইন এ হবে, আর এখানে সাইন লিখবো, বির জায়গাতে লিখবো 90 ডিগ্রি মাইনাস এ প্লাস, এখানেও তাই করবো, সাইন স্কোয়ার লিখবো, বির জায়গাতে লিখবো 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এ, লিখলাম। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ, সাইন 90 ডিগ্রি মাইনাস এ মানে এটা কস স্কোয়ার এ, এটা কস স্কোয়ার এ, তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কস স্কোয়ার এ, আর এটা কি আছে, এটা হচ্ছে সাইন স্কোয়ার এ, তাহলে কস স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ কে যোগ করলে এক অ্যান্সার আসে, তাহলে দুটোকে যোগ করে এক লিখলাম, আর এখানে লিখলাম প্লাস 2 সাইন এ, আর সাইন 90 ডিগ্রি মাইনাস এ মানে সেই সেম ফর্মুলা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এখানটাতে হয়ে যাবে হচ্ছে কস এ বা হচ্ছে কস থিটা। দেখো এটাই হচ্ছে তোমাদের হচ্ছে সলিউশনের প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেছে, এই দেখে নাও 1 + 2 সাইন এ কস, এটা প্রমাণ হয়ে গেছে। নেক্সট আমাদের কি কোশ্চেন দিয়েছে দেখো, এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। 11 দাগেরটা দিয়েছে cos a + sec a সমান 2, তাহলে cos a টু দি পাওয়ার 4 এ sin টু দি পাওয়ার 4 এর সমান কত, cos a + sec a সমান 2। আচ্ছা, এটা সলিউশন হচ্ছে এরকম ভাবে হবে, এদিকে দেখো cos a প্লাস হচ্ছে sec a, এটা সমান সমান 2, তাহলে আমরা একটা কাজ করলাম, cos a টাকে cos a রাখলাম, এই sec a টাকে ভেঙে লিখছি 1/cos a, এটা সমান সমান হচ্ছে 2, লসাগু করলে এটা হবে cos a হবে, এই cos a টা গিয়ে cos এর সাথে গুণ হবে, হয়ে যাবে cos স্কয়ার a, ঠিক আছে, প্লাস cos a কে cos a দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে উপরের 1 কে গুণ করব 1 হবে, ইকুয়ালস টু 2। এই cos a টাকে আমরা ওইদিকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হবে cos স্কয়ার a প্লাস 1 ইকুয়ালস টু, cos a টাকে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে হবে 2 cos a। এবার এইখানে যে 2 cos a আছে এটাকে এদিকে টেনে নেবো, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার a মাইনাস 2 cos a প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 0। কি করে, প্লাস 2 cos a কে এদিকে টেনে নিলাম, হয়ে গেল মাইনাস 2 cos a, প্লাস 1 টাকে প্লাস 1 লিখলাম। এবার দেখো এটা একটা ফর্মুলা পড়ছে, cos a প্লাস 1 এর ফর্মুলা, cos a মাইনাস 1 এর ফর্মুলা, cos a মাইনাস 1 তার হচ্ছে হোল স্কয়ারের ফর্মুলা, যেটা সমান সমান 0। এবার cos a মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0 কি করে হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো এটা তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে a মাইনাস b তার হোল স্কয়ার, তো সেই জন্যই লিখলাম cos a মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0, তো এখান থেকে স্কয়ার তুলে দিলে পাশে রুট যাবে, তাহলে এটা হবে cos a মাইনাস 1, এটা সমান 0, 1টা দিকে চলে যাবে, তাহলে cos a সমান সমান কত হবে, 1 হবে। এবার cos এর মান যদি 1 হয় তো সেটা হবে cos 0 ডিগ্রির ভ্যালু, cos সেটা 0 ডিগ্রির ভ্যালু, তার মানে এর মান কত ডিগ্রি আসবে, এর মান আসবে 0 ডিগ্রি, এর মান কত ডিগ্রি আসবে, এর মান আসবে 0 ডিগ্রি। এবার প্রশ্নের মধ্যে তাকাও, প্রশ্নের মধ্যে বলেছে যে cos টু দি পাওয়ার 4a আর sin টু দি পাওয়ার 4a বার করতে হবে, তো 0 0 বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে প্রথমে আমরা বসাবো cos টু দি পাওয়ার 4a প্লাস আমরা লিখবো হচ্ছে sin টু দি পাওয়ার 4a, তো cos লিখলাম, 4 লিখলাম, এর মান কত ডিগ্রি, এর মান 0 ডিগ্রি, এর মান 0 ডিগ্রি, এর মান 0 ডিগ্রিটা আমরা এখানে বসাবো 0 ডিগ্রি, প্লাস sin লিখলাম, 4 লিখলাম, এর মান 0 ডিগ্রি, তাহলে এখানে 0 ডিগ্রি লিখলাম, sin 0 মানে এটা হচ্ছে 0, cos 0 মানে এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 4, তার মানে আলটিমেট অ্যান্সার 1 হবে, 1 টু দি পাওয়ার 4 মানে 1 হবে, sin টু দি পাওয়ার 0 মানে sin 0 এর মান তো 0 হয়, তো অ্যান্সারটা 0 আসবে, তো সেই জন্য 1 আর 0 কে যোগ করে অ্যান্সার আসবে হচ্ছে 1। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেনে দেখো ছকটা দিয়েছে, এটা পাতি ছক, কিচ্ছু না, যখন ডাইরেক্ট তোমাকে কেউ কখনো পরিসংখ্যা চলরাশি দিয়ে যখন ছক বার করতে দেয়, সিম্পল নিয়ম হচ্ছে, ঠিক আছে, নিচের তথ্যের যৌগিক গড় 15 বলে দিয়েছে, ঠিক আছে, সিম্পল কোনো ব্যাপার না, সিম্পল এই দুটোকে গুণ করো, চলরাশিগুলোকে আগে লেখো, চলরাশিগুলোকে লেখো আগে এখানটাতে, চলরাশিগুলোকে এখানে লেখো, চলরাশি কি কি দিয়েছে দেখো, চলরাশি দিয়েছে কি কি, আর এখানে দিয়েছে পরিসংখ্যা, চলরাশি দিয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে পরিসংখ্যা, চলরাশিকে আমরা বলতে থাকি হচ্ছে xi আর পরিসংখ্যাকে আমরা বলতে পারি fi, তাহলে চলরাশি আর পরিসংখ্যা দুটো হয়ে গেল। এখানটাতে আমরা বার করব fi আর xi এর মাল্টিপ্লিকেশন, xi আর fi এর মাল্টিপ্লিকেশন বার করব, করলে কত হবে একটুখানি দেখা যাক। তো প্রথম চলরাশি কত দিয়েছে, 5 10 15 20 25, তাহলে এখানটাতে লিখছি 5 10 15 20
25, এটা হচ্ছে চলরাশিগুলো রয়েছে 5, 10, 15, 20, 25, এটা হচ্ছে চলরাশিগুলো রয়েছে। ফ্রিকোয়েন্সিগুলো কত রয়েছে একটুখানি দেখাও, 6K 6, 10, 5, ঠিক আছে। তাহলে লিখলাম 6K 6, 10, 5, এরকম লিখলাম। FI করতে হবে, 5 আর 6 এর গুণ 30 হবে, তারপরে 10 আর K এর গুণ 10K হবে, তারপরে হচ্ছে 5 আর 15 আর 6 এর গুণ 6 15 90, তাহলে 90 হবে। দেন 20 আর 10 এর গুণ 200 হবে, তারপরে হচ্ছে 25 আর 5 এর গুণ 125 হবে। এবার আমরা কি করব, যতগুলো FI পেয়েছি এদেরকে ধরে সিম্পল যোগ মারবো। যোগ মারলে আমরা এখানে পাবো FI তার হচ্ছে যোগফল। তো যোগ করে দেখি কত হয়, দেখো এদিকে তাকাবে, 200, ঠিক আছে, আর হচ্ছে 30, 230 আর 90, তাহলে তোমার হচ্ছে 290 আর হচ্ছে 30 যদি যোগ করো তোমার হচ্ছে 320, 320 আর 100, 320 আর 100 হচ্ছে তোমার 420, 420 আর 25, 445, 445 প্লাস 10K, 445 প্লাস হচ্ছে 10K, এটা আসলো এটার ভ্যালু। একবার ক্যালকুলেটর মেরে যোগ করে দেখে নিই তোমাদের জন্য, ঠিক আছে, একবার ক্যালকুলেটর মেরে যোগ করছি তোমাদের জন্য। 200 প্লাস 125 প্লাস 90 প্লাস 30, ঠিক আছে, 445 প্লাস 10K, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা এটাকে যোগ করি, 6 6 12 আর 10 22 আর 5 27 প্লাস হচ্ছে K, তাহলে সামেশন FI করে আমরা এগুলোকে যোগ করে পাচ্ছি 27 প্লাস হচ্ছে K। ব্যাস, এবার আমাদের গড় বার করা ভেরি ইজি। সামেশন FI কে সামেশন FI দ্বারা ভাগ করব, তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে x বার সমান সমান লিখবো সামেশন FI বাই হচ্ছে সামেশন FI। তো এই যে x বারটা সমান সমান হচ্ছে গড়, এই গড়ের মান কত দিয়েছে কোশ্চেনে, গড় কত দেওয়া আছে দেখো, গড় কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 15 দেওয়া আছে, গড় 15 দেওয়া আছে, গড় দেওয়া আছে 15। তাহলে এখানটাতে আমরা কি লিখবো, x বারের জায়গায় লিখবো 15 ইজ ইকুয়াল টু সামেশন FI সামেশন FI এর মান 445 প্লাস 10K, এখানে লিখবো 445 প্লাস হচ্ছে 10K বাই এখানে সামেশন FI এর মান 27 যুক্ত K, তাহলে এখানটাতে লিখবো 27 প্লাস হচ্ছে K। ক্রস মাল্টিপ্লিকেশন করলে অ্যান্সার এসে যাবে। এই নাম্বারটার সাথে 15কে গুণ করে দাও, 15 সাথে 27 এর গুণ, আমরা ক্যালকুলেটর মেরে করছি তাড়াতাড়ি, আমাদের টাইম হাতে কম, ঠিক আছে। 15 ইন্টু হচ্ছে 27, তো 15 সাথে 27 এর গুণ করবো, অ্যান্সার আসছে 405, আর 15 সাথে K এর গুণ করবো, অ্যান্সার আসবে 15K, ঠিক আছে। এটা ইকুয়ালস টু 445 প্লাস 10K, 445 প্লাস হচ্ছে 10K এটা। এবার ঘটনাটা দেখো, এখানটাতে একটা কাজ করা যেতে পারে, প্লাস 10Kটাকে আমরা এদিকে নেবো, তাহলে হবে 15K মাইনাস 10K ইকুয়ালস টু এটা 445, 445 প্লাস 405 ওইদিকে চলে যাবে, হয়ে যাবে মাইনাস 405। তাহলে এবার হিসাব করে দেখো, 445 তো এখানটাতে হিসাব করো, ঠিক আছে, এটা কত আছে দেখো, এখানে প্লাস 405 আছে ওপাশে যাবে, তো হয়ে যাবে মাইনাস 405, ঠিক আছে, মাইনাস 405 হবে। 445 আর 405 বাদ যাবে, 445 আর 405 বাদ যাবে, তো অ্যান্সার থাকবে হচ্ছে 40, ঠিক আছে। আর 15K থেকে 10K বাদ যাবে, থাকবে হচ্ছে 5K, 15K থেকে 10K বাদ যাবে, থাকবে হচ্ছে 5K, 15 আর 10 বাদ যাবে, থাকবে হচ্ছে 5K। তাহলে 5 আর 40 কেটে গেলে অ্যান্সার থাকবে 8। K এর মান কত বেরোলো, K এর মান বেরোলো 8, এইটা হচ্ছে ভ্যালু। তাহলে কি করা উচিত, চলরাশি দিয়ে দেবে আর এখানে ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে দিয়েছে। আমরা বার করেছি এটা FI আর এটা XI ধরে FI এর মাল্টিপ্লিকেশন করেছি, তো এটা প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন করে FI এর ছকটা বানিয়েছি। তারপরে সব FI কে যোগ করে এখানে FI লিখেছি, আর সব FI কে যোগ করে এখানে FI লিখেছি। তারপরে কিছুই না, গড় বার করবার টেকনিক, FI টাকে উপরে লেখা, আর এই যে FI এর যে মানটা 27 প্লাস K এটাকে লেখা হচ্ছে নিচে, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে K এর মান বেরিয়ে গেছে। তো এইটুকু হচ্ছে ভ্যালু। তো এইভাবে আমরা যে আমাদের যে সেকেন্ড সেটটা আছে ম্যাথামেটিক্সের পুরো সেটটাকে আমরা সলিউশন করলাম। এর আগে আমরা ফার্স্ট সেট সলিউশন করেছিলাম, আজকে আমরা সেকেন্ড সেটটা পুরো সলিউশন করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে, এবং নেক্সট সেট নিয়ে আবার আমরা খুব তাড়াতাড়ি হাজির হব, টাটা।